আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি খান জুবাইদ হোসেন, খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আসেন আজকে আমরা একটু আগের দিন তো জিন্স নিয়ে কথা বললাম, আজকে একটু গ্যাবার্ডিনটা আপনাদের শেখায় দিই। আমি একটু কথাবার্তা বলি যে দেখেন, আমি কিন্তু একটু কথাবার্তা বলি। যাদের পছন্দ হবে না ভিডিও থেকে বের হয়ে যাবেন। লাইক সাবস্ক্রাইব কিচ্ছু দেওয়ার দরকার নেই, কারণ এই যে অনলাইনে যে লাইক সাবস্ক্রাইব এগুলো ভিক্ষা টিক্ষা করে, এগুলো আমার পছন্দ হয় না। আর আমি ইউটিউবার না যে ইউটিউবের থেকে কামাই করে তারপর আপনার চলতে হয়। হ্যাঁ, তো আমি হচ্ছে কি আপনাদেরকে শেখায় যেতে চাই যতদিন বেঁচে আছি, যে কাপড়ের জগতে কত কিছু আপনারা জানেন না। এখন যদি যেসব ভিডিও আছে কাপড়ের উপরে, মার্চেন্ডাইজিংয়ের উপরে, ফ্যাশন ডিজাইনের উপরে, ওইগুলো পড়া অথবা জানা অথবা দেখা, ওইটা হচ্ছে পুস্তকগত, পুঁথিগত। অনেকে দেখবেন এই যে ক্যামেরা এইদিকে, পাশে আর একটা ট্যাবের মধ্যে রেখে অথবা বই একটা ওপেন করে রেখে ওইদিকে তাকায় তাকায় তারপরে ভিডিও করছে। যেমন যে 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী মিথুন রাশির বৈশিষ্ট্য আর একদিকে তাকায় পড়তেছে। তো এরকমই মুখস্থ বিদ্যা, তারপরে বইয়ের বিদ্যা আমার এখানে কেউ শিখতে আসবেন না, জানতে আসবেন না। আমি একটা মানুষ, আপনাদের শেখানোর জন্য কখনো ভালোবাসি, কখনো হাসি দিই, কখনো একটু দুষ্টামি করি, আবার কখনো প্রচণ্ড বকাঝকা করি যে হাজারবার শেখানোর পরেও কেন আপনারা শিখতে পারেন না। আর যারা ওই ভিডিও টেনে টেনে চিন্তা করেন যে দুই একটা পয়েন্ট বোঝার, তারা আল্লাহর ইচ্ছা গোড়ার ডিমও শিখতে পারবেন না। কারণ একটা জিনিস শিখতে গেলে ফার্স্ট টু লাস্ট মন দিয়ে সেখানে কনসেন্ট্রেশন করতে হয়, মনোনিবেশ করতে হয়, এবং কাছে খাতা কলম হাতে রাখতে হয়। হাতের কাছে যখন খাতা কলম রাখবেন, তখন এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি ওখান থেকে নোট করতে পারবেন। আর এভাবে নোট করতে করতে 10টা ভিডিও দেখে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টগুলো যদি আপনি খাতা কলমে লিখেন, তাহলে ওই 10টা ভিডিওর একদম নির্যাস যেটা, মানে সামারি যেটা, সারাংশ যেটা, ওইটা যখন আপনি লিখে রাখবেন আর ওই লেখার দিকে একবারের জায়গায় দুইবার তাকাবেন, তারপরে কিন্তু আপনি ওখানে আস্তে আস্তে সচেতন এবং দক্ষ হতে পারবেন। আসেন আজকে একটু গ্যাবার্ডিন নিয়ে আপনাদের সাথে কথা বলে দিই। হ্যাঁ, আসেন কাছে আসেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার যারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব জানতে চান, তাদের উচিত ভবিষ্যতে ব্যবসা না করে ল্যাবে চাকরি করা। তাদের কখনোই উচিত না ব্যবসায় নামা, কারণ তাদের ওই শিক্ষাটা অ্যাকচুয়ালি ল্যাবের জন্য। হ্যাঁ, আর আমরা যেভাবে আপনাদের ভিডিও করে দিই সেটা হচ্ছে ব্যবসা করার জন্য। যখন মাল কিনতে চান তখন কিভাবে ঠকেন সেটার জন্য আমরা আপনাদের ভিডিও করে দিই। তাহলে এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবার একটা বাজে উদাহরণ দিয়ে বলে দিই। ক্যামেরাটা একটু আমার দিকে ঘুরান। যে যখন আপনারা খুব বইয়ের কথা বলেন, তখন কি হন আপনারা কিসের যোগ্য হন? আপনারা ভালো স্টুডেন্ট হন, আপনারা জ্ঞানী হন, গুণী হন, এবং ফাইনালি যে আপনারা কিন্তু যে লেভেলে চলে যান সেটা কিন্তু আসলে ব্যবসায়ী না। আপনারা হচ্ছে খুঁতখুঁতে মানসিক একটা লেভেলে চলে যান, এবং ওই জায়গাটা অ্যাকচুয়ালি ল্যাবে চাকরি করার জন্য দরকার। আর যদি ব্যবসায়ী হতে চান, তাহলে নিয়ম হচ্ছে আপনার সব কিছু জানতে হবে, বুঝতে হবে কোন কোন জায়গায় ধরা আছে, অর্থাৎ ঠকে যেতে পারেন সেই জায়গাগুলোকে খালি নোট করে নিতে হবে। এই নোট করে নেওয়ার পরে এরপরে যে কি হবে, এরপরে আপনি সেভাবে মাল কিনতে যাবেন, সেভাবে মালগুলো বানাবেন, সেভাবে আপনার দামাদামিগুলো করবেন যাতে আপনি না ঠকেন। কারণ এই জ্ঞানগুলো শুধুমাত্র সব কিছু, ওই যে বলে না, সব কিছু সামারিটা কি, যে আমি একটা মাল কিনতে গেছি যেন আমি না ঠকি। তো না ঠকলে সেখানে কি কি আছে আর আমি কি কি চাইছি সেই জিনিসগুলোর মধ্যে আছে কিনা, এবং সেই সামঞ্জস্য অনুযায়ী দাম আছে কিনা। তা তো হতে পারে সুতা, হতে পারে কাপড়, হতে পারে পোশাক, হতে পারে অ্যাক্সেসরিজ, হতে পারে যে কোনো কিছু। স্পেশালি কাপড়ের ব্যবসায় এই পয়েন্টগুলো আসে বলে এই কথাগুলো বললাম। এখন ব্যবসায়ী হওয়ার জন্য কিন্তু আপনার অনেক কিছু শেখার দরকার নাই। ব্যবসায়ী হওয়ার জন্য ব্যবসার যে পয়েন্টগুলো আছে, যেগুলো জানা দরকার, শুধুমাত্র সেইটুকুন জানলেই হবে। এর বেশি জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, কারণ অনেক বেশি জেনেও কিন্তু অনেকে কেউ কিছু করতে পারে না। মার্কেটে অসংখ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, টেক্সটাইল ডিজাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন, অনেক কিছুর উপরে অনেক লোকজন আছে। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি বড় ধরনের গার্মেন্টসের মালিক অথবা ব্যবসায়ী অথবা শিল্পপতি কিছুই হতে পারতেছে না, কিন্তু তারা চাকরি করতেছে হয় ল্যাবে, নয় আপনার ওই অন্য কোনো কোম্পানিতে, যে কোনো একটা ডিপার্টমেন্টে এক্সপার্ট হিসেবে। তাহলে আপনি অনেক জানলেই যে আপনি ব্যবসায়ী হবেন তাও না।
ব্যবসায়ী হওয়ার জন্য যেটুকুন আপনার জানা দরকার সেইটুকুনি শুধুমাত্র আমরা জানাই দিই, ভালো মন্দ বিভিন্নভাবে, এর বাইরে আর কিছু না। হ্যাঁ, তো এখন অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের আবার কি ঘটনা ঘটে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কি ঘটনা ঘটে তার একটা পচা উদাহরণ আপনাদের দিয়ে দিই। সেটা হলো দুই বন্ধু। এক বন্ধু হচ্ছে অনেক বিশাল জ্ঞানী এবং সে গবেষণা বলেন অনেক কিছু পছন্দ করে। তো মানে তার জন্মগত অভ্যাস হচ্ছে গবেষণা করা, তারপরে আপনার এগুলো নিয়ে রিসার্চ গবেষণা করা, পড়াশুনো করা, রাতের পর রাত জেগে মাথা চুল চোখ টোক মানে করেন যে ফুলায় ফেলে। হ্যাঁ, তো এরকম একজন স্টুডেন্ট অনেক পড়াশুনো করে টোরে লাস্টে সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে সব কিছু করে টোরে চলে গেছে জাপানে। সেখানে আলোকতন্তুর উপর পড়াশুনো করছে, ম্যাগনেটিক্স, যে আপনার অপটিক্স, এগুলোর উপরে পড়াশুনো করে টোরে সে কী হয়েছে, বিশাল একজন ক্যামেরাম্যান হয়েছে। হ্যাঁ, ক্যামেরার উপরে সে এক্সপার্ট। এখন সেই জীবনে আসছে সে ক্যামেরার এক্সপার্ট হয়ে। তো তার বেতন কত? 60,000 টাকা। একটা ওই মিডিয়া হাউসে আপনার ক্যামেরার এক্সপার্ট হিসেবে চাকরি করতেছে, তার উপর ডক্টরেট ডিগ্রি আছে, হ্যাঁ হয়তো বা লাখ টাকা বেতনেই চাকরি করতেছে। আর ওরই একটা বন্ধু ছিল প্রচণ্ড দুষ্টু, লেখাপড়া করতো না, শয়তানি বদমাইশি যা আছে সব করে বেড়াইতো। ও এখন কি হয়েছে, ও এখন হয়ে গেছে নায়ক প্লাস ডিরেক্টর। অর্থাৎ একটা মুভি বানায় 100 কোটি টাকা ইনকাম করলে, মানে বেচা কেনা হইলেই মনে করেন যে আপনার টিকিট বেচা কেনা হইলে 50 কোটি টাকা লাভ হয়ে যায় একটা মুভি বানাইলে। তো এখন মুভির শুটিং শুরু হয়ে গেছে। এই শুটিংয়ের সময় হঠাৎ করে দুই বন্ধুর সাথে দেখা, কি রে এতদিন পরে মামা তুই করতে আসলি? যে আমি তো এই ক্যামেরার এক্সপার্ট অমুক মিডিয়া হাউসেতে। তাই? কয় টাকা কি বেতন পাইস? বলে যে আমি 1 লাখ টাকা বেতন পাই। ভালো আছি? তো ভালো আছি। তো বলছে যে দেখ, তুই ছিলি ক্লাসে সবচেয়ে ফার্স্ট বয়, হ্যাঁ এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই মাত্র 1 লাখ টাকা বেতনের চাকরি করিস, তাও চাকরি করিস। আর আমি দেখ এত দুষ্টু ছেলে ছিলাম, আমি এই ব্যবসা বাণিজ্য করে এখন হচ্ছি নাম্বার 1 নায়ক। আর ওই সামনে ক্যামেরার সামনে কারে দেখছি, দেখ সানি লিওন। তাহলে সানি লিওনে নিয়ে নাচতেছি, গাচ্ছি, জাতি আমার হাতে তালি দিচ্ছে, আবার মজাও পাচ্ছি, শুটিং শেষে মজাও আছে, আবার কিছু টাকারও মালিক হয়ে গেছি। তাহলে তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জীবনে করলোটা কি? এই যে পচা গল্পটা আপনারা শুনলেন, এই পচা গল্প থেকে একটা জিনিসই রিয়েল লাইফে বোঝার আছে, যে আপনার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মানেই ব্রিলিয়ান্ট শিক্ষক না। একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যেমন, অর্থাৎ একজন মেধাবী শিক্ষার্থী যেমন একজন ভালো মানের শিক্ষক হতে পারে না, কারণ শিক্ষক হতে গেলে তাকে বোঝানোর মতো ক্যাপাসিটি থাকতে হবে। স্টুডেন্টের ব্রেনের মধ্যে ওটা ভিত্তি প্রস্তর স্থাপন করে দেওয়ার জন্য তার ওই যোগ্যতাটা লাগবে। আর ব্যবসায়ী হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস, যেখানে আপনি অনেক জেনে শুনে গবেষণা করে জীবনে ব্যবসায়ী হতে পারবেন না। ব্যবসায়ীর ধাঁচই অন্যরকম। তাহলে আপনারা সবার আগে আপনার নিজের চরিত্রের দিকে, তারপরে আপনার ব্রেনের দিকে, সব কিছুর দিকে, চেহারার দিকে, সব কিছুর দিকে তাকাবেন। তাকায় তারপরে দেখবেন যে আসলে আপনি ব্যবসায়ী হতে পারবেন কিনা। খালি এই ভিডিও দেখে আপনি যদি লাফায় পড়েন, এখন বাই ডিফল্ট অর্থাৎ জন্মগতভাবে আপনার গলার ভয়েস হচ্ছে কেমন, মিমুই করা পুরুষ মানুষ, ভালো আছেন, কেমন আছেন, এই যে ধরন কথা বলার, এটা তো একটা হাফ লেডিস ধরন। এই হাফ লেডিস ধরনেতে হাজার মানুষ আপনার কথা শুনবে না। মুজিবুর রহমানের গলার ভয়েসে মানুষ লাফায় পড়ছিল, কারণ তার গলার ভয়েসের মধ্যে একটা ইয়ে ছিল, পাওয়ার ছিল। এই পাওয়ার ডেলিভারির কারণে একজন মানুষ নেতা হয়। আর যার পাওয়ার ডেলিভারি নাই কিন্তু নেতা হয়েছে, সে হচ্ছে কি সন্ত্রাসী করে অথবা সুবিধাভোগী করে সামহাও নেতা হয়েছে। কিন্তু বেসিক্যালি একজন লিডার, হিটলারের গলার ভয়েস শুনেন, বারাক ওবামার গলার ভয়েস শুনেন, তারপরে মুজিবুর রহমানের গলার ভয়েস শুনেন। গলার ভয়েস একটা ইম্পর্টেন্ট বিষয়। সেলস অথবা ম্যান পাওয়ার নিয়ে কাজ করা অথবা লিডারশিপ নিয়ে কাজ করা। তা আপনার মধ্যে যদি ওইটা না থাকে, আপনি যতই ভিডিও দেখেন, যত যাই করেন না কেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা লিডারের মধ্যে একটা অ্যাটিটিউড নাই, আপনার চালচলন, কথাবার্তা, বসার স্টাইল, কোনো কিছুর মধ্যে আপনার কোনো সিস্টেম নাই, আপনি জীবনে কোনো দিন ব্যবসায়ী হতে পারবেন না। আর যদি ব্যবসায়ী হনও, তো টাকা কটা নিয়ে বাসায় যে হাফ লেডিসের মতো বউয়ের কাছে দিয়ে দিবেন, সে ব্যাঙ্গে চুরে খেয়ে ফেলবে। আপনি টাকা কামাই করছেন, কিন্তু মরার আগে ভিখারি ফকির নিয়ে মরবেন, কারণ ঘরের মধ্যেও তো আপনি এরকম বিড়াল। তাহলে আপনাকে কিন্তু লিডারশিপটা সবার আগে বুঝতে হবে, যে
গলার ভয়েস বলেন, অ্যাটিটিউড বলেন, চিন্তা ভাবনা বলেন, সব কিছু বোল্ড হতে হবে, হাইলাইটেড হতে হবে, তারপরে যে আপনি লিডার হবেন। অনেক আছেন ব্রিলিয়ান্ট আপনার স্টুডেন্ট, অনার্স মাস্টার্স অনেক কিছু আছে, সেলসে বসায় দেওয়া হয়েছে যে মাল বিক্রি করেন। তো ওই কাস্টমারের সাথে মিউ করে বেড়া মার্কা আপনি শব্দ করে কথা বলেন, এর অর্থ আপনি মাল সেল করতে পারবেন না। মাল কোনোদিন আপনি সেল করতে পারবেন না, একদম গ্যারান্টি দেওয়া অথবা কসম দেওয়া পারবেন না। আপনাকে সবার আগে লিডার হইতে হবে, যেন সবার আগে আপনার যেমন জ্ঞান থাকতে হবে, তারপরে আপনার মধ্যে বোল্ড অ্যাটিটিউড হইতে হবে, তারপরে যে আপনি যা বিক্রি করবেন মানুষ আপনার পিছন ঘুরতে থাকবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের ক্যারিয়ার বলেন, ব্যবসা বলেন, সব কিছুর জন্য। তো আসেন, এই আমরা তো ভিডিওর আগেই দেখা যায় দুই একটা কথাবার্তা একটু ওলট পালট আপনাদের বলে দিই, যাতে এগুলো একদম ভিডিওর সাথে যে সম্পর্কিত। যেমন এই ভিডিওর সাবজেক্টে পাবেন যে গ্যাবার্ডিন ফেব্রিক্স এবং প্যান্ট, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু এই যে কথাগুলো বললাম এগুলো বেসিক্যালি কিন্তু এটা এই ভিডিওর সাবজেক্টের সাথে অথবা প্রোডাক্টের সাথে আপনার সম্পর্কিত না। কিন্তু আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে দুষ্টামি বলেন আর যত যাই বলেন না কেন, আমরা কিন্তু আপনাকে মানসিকভাবে তৈরি করে দিই সব বিষয়। যে ঘর থেকে বলে দিলাম, পথ থেকে বলে দিলাম, ভালো থেকে বলে দিলাম, খারাপ থেকে বলে দিলাম। এবার আসেন আমরা একটু ওভেন ফেব্রিক্স সাথে গ্যাবার্ডিন ফেব্রিক্স এগুলো নিয়ে একটু কথা বলে দিই, যে আল্লাহর ইচ্ছায় আমরা কিভাবে সব কিছুতে চুরি করার ওস্তাদ। আল্লাহর ইচ্ছায় কি কারণে বলছি, কারণ তার আদেশ ছাড়া যদি আপনার গাছের একটা পাতা নাও নড়ে, তা আমি যে চুরি করতেছি সেটাও মনে করেন যে আল্লাহর ইচ্ছাই আছে। কারণ আমাদের সমাজে সৎ ব্যক্তিত্ব অভাব নাই। বিদেশে ইংল্যান্ডের মতো জায়গায় একটা মানুষ, ইংল্যান্ড তো দূরের কথা, দুবাই বলেন, সৌদি আরব বলেন, মালয়েশিয়া কি এসে 5 বছর কামলা খাটলে মানুষের অন্তত 50 লাখ টাকার একটা বাড়ি হয়, দোতলা বাড়ি হয়। আর ইংল্যান্ডে 5-7 বছর থাইকে পড়াশুনো করে চাকরি করে এরপরে বাংলাদেশে আসছে, সংসদ সদস্যের জন্য হলফনামা জমা দিছে, 9 লাখ টাকা তার সম্পদের মালিক। আবার সে হয়েছে কি হয়েছে, হাজার ভিডিও করা ভাইরাল সৎ ব্যক্তি। আর সেই সৎ ব্যক্তির পিছনে আপনারা মনে করেন লাফায় পড়েন। তো এরকম সৎ তো আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না, আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না। শুরু করিতেছি পরম করুণাময় নাময় মহান আল্লাহর নামে, এই তো হয়ে গেল সততা। একজন এমপির জামাই ইংল্যান্ডে লেখাপড়া করে আসে, তার হলফনামায় ট্যাক্স ফাঁকি দিয়ে লেখা থাকে সম্পদের পরিমাণ 9 লাখ টাকা। আর আপনারা তারে ভাইরাল করে কি হয়েছে, আপনারা তার একদম বাংলাদেশে মহামানব বানায় দেন। তা আপনাদের মতো এরকম স্টুপিড, ডার্টি স্টুপিড, অশিক্ষিত মানে সার্টিফিকেটধারী অশিক্ষিত মানুষ দিয়ে এই বাংলাদেশে কোনোদিন চেঞ্জ আসবে না। খালি আন্দোলন হবে আর মানুষের প্রাণ যাবে, কিন্তু চেঞ্জ আসবে না, কখনোই চেঞ্জ আসবে না। আসেন আমরা একটু জেনুইন কথাবার্তা বলি। এটা হচ্ছে ওভেন ফেব্রিক্স। ওভেনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি পড়ে। আপনাদের সহজ ভাষায় যদি বলে দিই, এই একটা হচ্ছে গেঞ্জি কাপড়, আর একটা হচ্ছে এই যে ভার্টিক্যালি প্লাস হরাইজন্টালি, মানে বাঁকাভাবে প্লাস লম্বাভাবে সোজা যে বুননগুলো হয়, এইটার যে মোটা কাপড়গুলো, যেটার আপনার প্যান্টের কাপড় বলেন, শার্টের কাপড় বলেন, জ্যাকেটের কাপড় বলেন, জিন্সের প্যান্টের কাপড় বলেন, এইগুলোকে ওভেন ক্যাটাগরি ধরা হয়। এইগুলাকে ওভেন ফেব্রিক্স বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এই একটা সুতো আগের দিন যেমন দেখালাম, জিন্সের প্যান্টের মধ্যে একটা সুতো এদিকে গেছে, এরকম বাঁকাভাবে গেছে, আর একটা সুতো কি হয়েছে, এই হচ্ছে আপনার ওই ইয়ার্ন থ্রেড মার্চেন্ডাইজিং এর এত গোড়ার ডিমের ল্যাঙ্গুয়েজ দরকার নেই ব্যবসা শেখার জন্য। যা শিখাই সেগুলো মন দিয়ে শিখেন। একটা সুতা এইভাবে যাবে বাঁকাভাবে, আর একটা যাবে সোজাভাবে। এটা যখন বুনন হবে তাঁতের মতো করে, তখন সেটার নাম হচ্ছে ওভেন ফেব্রিক্স। এখন এই সুতার মধ্যে আপনি অসংখ্য কিছু দিতে পারেন। এটার মধ্যে পলিস্টার দিতে পারেন, এটার মধ্যে 100% আপনার কটন দিতে পারেন, হ্যাঁ, ওই যে শিমুল তুলা দিতে পারেন। আবার প্লাস্টিক গলা এটারে তুলা বানায়, এভাবে আপনি সুতা বানাইতে পারেন। এরপর এই সুতাটারে আপনি যত বেশি এরকম পেঁচাচ্ছেন, খুব মন দিয়ে দেখেন, এই যে একটা সুতা দেখা যাচ্ছে কি, এটার উপর রাখলে বোধহয় আরো বেশি দেখা যাবে। এই যে সুতাটা হচ্ছে অনেকগুলো আপনার আঁশ দিয়ে তৈরি, বাংলা কথা হচ্ছে আঁশ।
আঁশ দিয়ে আঁশটাকে টুইস্টিং করা মানে কি আপনার পেঁচানো। দেখি এটা আমার তো আসলে নক টক নাই, এটারে অনেকগুলো আঁশে এইভাবে পেঁচানো একটা সুতা বানানো হয়েছে। এই যে এখানে বোধহয় আরেকটু বুঝতে পারবেন এরকম, হ্যাঁ এইটাকে অনেকগুলা সুতা দিয়ে একটা আঁশ দিয়ে একটা সুতা বানানো হয়েছে। এখন কতগুলো আঁশ দিয়ে বানানো হয়েছে সেটা একটা কাউন্ট আছে, তাহলে ওই কাউন্ট অনুযায়ী সুতাটা কতটুকু মোটা হলো। এরপরে এরকম কয়টা সুতা আবার একসাথে পেঁচায় আবার একটা সুতা বানানো আছে। এই প্যাচের বিভিন্ন রকমের ধরন আছে, এইদিকে প্যাচ আছে ওইদিকে প্যাচ আছে, মানে কাহিনীর অভাব নাই। বাংলা কথা, কাহিনীর অভাব নাই যে আঁশ দিয়ে সুতা, সুতা দিয়ে আবার সুতা, যত বেশি এরকম হবে তত এটা মজবুত হবে। খুব সহজ কথা, যেমন একটা টান দিলে ছেড়ে, কিন্তু তিনটা যদি যে বলে 10 মিলে করি কাজ হারি জিতি নাইলাজ, আমি যদি একটা যদি টান দিতাম হয়তো এই যে ছিঁড়ে যাইতো, কিন্তু এখন এটা যখন এই তিনটারে মিলাইছি তখন কিন্তু আপনার কি হচ্ছে, এটা আরও অনেক শক্ত এবং মজবুত হয়ে গেছে। এখন আর ছিঁড়ে না, এখন আমার আঙ্গুল কেটে যাবে। আর এইটাকে পেঁচানোর পরে যখন মার্চারাইজ করা হয়, দেখেন আপনারা 20 বছর ধরে কাপড়ের ফেব্রিক্সের ব্যবসা করেন, মার্চারাইজ শব্দটাই উচ্চারণ করতে সে নেই, মালসার ফেব্রিক্স বলেন ফকিন্নির মতো। মার্চারাইজ ফেব্রিক্স, মার্চারাইজড ফেব্রিক্স। আচ্ছা ক্যামেরাটা সোজা হলে কিন্তু আবার এই ভিডিও ঘুরে যাবে, এটা মাথায় রেখেন। হ্যাঁ, তো মার্চারাইজ করলে হয় কি, এই যে টোটাল এই যত প্যাচ গুজ যা যা দিছি না এখানে, এই সবগুলো একদম ফিক্স হয়ে যায়, একটা সুতায় পরিণত হয়ে যায়। মনে করেন একটা জিআই তার যেমন মোটা অথবা একদম মজবুত, তার মধ্যে কোনো ফাঁক ফোকট থাকে না, মার্চারাইজ করলে একটা সুতায় এরকম মজবুত হয়ে যায়। এর বাইরে মার্চারাইজের আর কোনো ব্যাখ্যা নাই। আর এরপরে মার্চারাইজে আরও কয়েকটি ইফেক্ট দেওয়া যায়, এটাকে তুলতুলে করা যায়, সফট করা যায়, ওটা হচ্ছে সাইড ইফেক্ট। কিন্তু মার্চারাইজের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে আমি কয়েকটা সুতাকে একটা সুতায় পরিণত করে ফেলবো। এখন অনেকে আছেন যে ভাইয়া সুপ্রিমা কটন দরকার, অমুক কটন দরকার, ওই অনলাইনে কেটে একটা ভিডিও করিছে অথবা কিছু মাল বানাইছে স্টক লটে অথবা পা মুসা ফেব্রিক দেন মাল বেচার জন্য ফেসবুকে লিখে রাখছে অমুক কটন দিয়ে মাল বানিয়েছি। ওই কটন ও তো দূরের কথা, বাপেও 14 গোষ্ঠীতে জীবনে কোনোদিন দেখছে কিনা সন্দেহ আছে। আর আপনারা চিন্তা করেন যে ওই কটনটা লিখছে বলেই প্রোডাক্টটা বোধহয় ভাইরাল হয়েছে, বোধহয় সেল হয়েছে, তাহলে ওই কটন কোথায় পাওয়া যায়? ভাইয়া সুপ্রিমা কটন দিয়ে এইটা বানাবো, ওইটা দিয়ে এইটা বানাবো, এইসব গোড়ার ডিমের পিছনে আপনারা দৌড়াবেন না। আপনাকে সবার আগে জানতে হবে যে কটনটা, যে কটন দিয়ে ফেব্রিক্সটা তৈরি করেছে সে কটনটা কোন স্ট্যান্ডার্ডের, এখন সেটা বুঝতে আরও সময় লাগবে আপনাদের। তো এবার আসেন আমরা একটু জায়গা মতো কথা বলি যে এই যে গ্যাবার্ডিন ফেব্রিক্স অথবা আপনার কি ওভেন ফেব্রিক্স, ওভেন ফেব্রিক্সটা কিভাবে গণনা করা হয়। একটুখানি হোল্ড করেন। একটা ম্যাগনেটিক গ্লাস আছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, যেমন মনে করেন এটা হলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। মেশিনটার দাম 6-7 হাজার টাকা, এটা আমার কাছে নাই, গরিব মানুষ তো মনে করেন এই জন্যই নাই, সহজ ভাষায় বলে দিলাম। এই হলো 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমরা ইয়ে করতেছি, দাগাচ্ছি। হ্যাঁ, ওই মেশিনটা যখন এই মেশিনটার মধ্যে ফেব্রিক্সটা ঢুকায় দেওয়া হবে তখন এটা কি হবে, ঠিক 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি ওটার মধ্যে সে রিডিং করবে। রিডিং করে এটা হচ্ছে লম্বা এল দিয়ে দিলাম, আর এটা হচ্ছে চওড়া সি দিয়ে দিলাম। এরকম লেখাপড়া তো জীবনে শেখেন নাই, লম্বা মানে এল, চওড়া মানে সি। হাসেন কেন? আচ্ছা এবার দেখেন এই যে লম্বা লম্বিভাবে এখানে কয়টা সুতা উঠছে, এইটাকে ওই মেশিনের মধ্যে গণনা করার জন্য আতসী কাঁচ দিয়ে মাইক্রোস্কোপিকভাবে আপনার গণনা করা যায়। আর এখানেও ভার্টিক্যালি কয়টা সুতা গেছে সেই সুতাটাও আপনার কাউন্ট করা যায়। যখন কাউন্ট করা হয় তখন দেখা যায় যে এই যে বরাবর কয়টা সুতা গেছে আর এইটা বরাবর কয়টা সুতা আসছে। তো যারা এই ফেব্রিক্সগুলো আপনাকে সাপ্লাই দেয় টেক্সটাইল কোম্পানি, তারা কি করে, তারা বলে যে ভাই আপনার এই ফেব্রিক্স লাগবে, সোয়ার্স লাগবে, অথবা স্যাম্পল নিয়ে আসেন, স্যাম্পল আনার পরে সেইটুকুন কাটবে, কাটার পরে দেখবে যে এই বরাবর কয়টা সুতা গেছে আর এই বরাবর কয়টা সুতা গেছে, এই বরাবর যে সুতাটা গেছে সেই সুতাটা কাউন্ট কত, মানে মোটা কতটুকুন, এই সুতাটা মোটা কতটুকুন সেইটা দেখবে। আবার এই বরাবর যে সুতাটা গেছে সেই সুতাটা কতটুকুন
সেটা পরিমাপটা দেখবে। দেখার পরে এই দুইটা সুতা এত ঘনত্বে দিলে এই সেম ফেব্রিক্সটা তৈরি হবে। তারপরে সে হিসাব করবে যে আমার টোটাল কত কেজি অথবা কত পাউন্ড সুতা লাগবে। সেই সুতা কাউন্ট করে সে তখন কি করে, টেক্সটাইল কোম্পানি তখন আপনাকে এই ফেব্রিক্সটা বানাইতে কয় টাকার লাগবে সেটা বলে দেয়। আর এরপরে ঘটনা হলো, এই যে ফেব্রিক্সটা, এই ফেব্রিক্সটার উপরে কোন ধরনের ওয়াশ দেওয়া আছে। যেমন এইটা হচ্ছে 100% পলিস্টার। এরপরে এইটার মধ্যে কি দেওয়া আছে, এইটা দেখেন, এটার মধ্যে একটু ডায়াগোনাল করে আপনার কনস্ট্রাকশন করা, তারপরেও কিন্তু আপনার বোঝা যায় হরাইজন্টালি কতগুলো সুতা আছে আর ভার্টিক্যালি কতগুলো সুতা আছে, এবং এই সুতাগুলো কিভাবে কার সাথে কোন কনস্ট্রাকশনে আছে। এই যে বাঁকা হয়ে আছে, এটা কনস্ট্রাকশনটা কি এবং কিভাবে এটা আছে, এটা বিন্যাসটা কি, এবং এই সুতার গণনাটা কি, এবং এই সুতার কনস্ট্রাকশন কি, এর মধ্যে কটন আছে কত পার্সেন্ট, পলিস্টার আছে কত পার্সেন্ট, স্প্যান্ডেক্স আছে কত পার্সেন্ট। যেমন এটার মধ্যে স্প্যান্ডেক্স আছে বলে দেখেন ছেড়ে দিচ্ছি জায়গায় চলে আসতেছে। অর্থাৎ এই যে সুতাটা তৈরি হয়েছে, সুতাটার মধ্যে ওই যে দেখছেন না মেয়েরা যে মাথায় গার্ডার বাঁধে, ছোট বাচ্চাদের স্কুলে দেওয়ার সময় গার্ডার বাঁধে, ওই গার্ডারের যে রবার, ওরকম একটা রবার এর মধ্যে থাকে। এই রবারটা যদি সামহাও এই কাপড়টা ডাইং করতে যে এমন কোনো কেমিক্যাল পড়ে অথবা এমন কোনো টেম্পারেচার পড়ে যে এই রবারটা ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু এই যে কাপড় টান দিলে ছেড়ে দিলে যে জায়গায় চলে যায়, এই জায়গায় চলে যাওয়ার ফিলটা অথবা কি হয় আপনার এই শক্তিটা কমে যায়। এইদিকে স্প্যান্ডেক্স সুতা নাই, অর্থাৎ কি দেখেন এইদিকে টান দিলে আপনার লম্বা হচ্ছে না, তাহলে এই বরাবর হচ্ছে নর্মাল সুতা দেওয়া আছে, আর এইদিকে টান দিলে আপনার লম্বা হচ্ছে, মানে এই বরাবর যে সুতাটা দেওয়া আছে সেইটার মধ্যে আপনার স্প্যান্ডেক্স ঢুকায় দেওয়া আছে। দেখছেন না যে প্রমাণটা দেখেন। তাহলে আর আপনি যদি এটাকে বোথ সাইড স্প্যান্ডেক্স করতে চান, যে এইদিকে টান দিলেও লম্বা হবে, এদিকে টান দিলেও লম্বা হবে, তাহলে দুই সাইডে স্প্যান্ডেক্স মিশাইতে হবে। তাহলে ওই স্প্যান্ডেক্স কত পার্সেন্ট মিশাইতে হবে এই সুতাটার মধ্যে, সেটাও কিন্তু ওখান থেকে আপনার নির্ণয় হয়ে যাবে। ওখান থেকে নির্ণয় হয়ে যাবে যে এই সুতাটার মধ্যে কত পার্সেন্ট স্প্যান্ডেক্স মিলাইতে হবে। ঠিক আছে? তাহলে এই যে অনেকে কমপ্লেন করেন যে ভাই অমুক ব্র্যান্ডের তে শার্ট কিনেছি, প্যান্ট কিনেছি, 2 দিন পরে ঢিলা হয়ে গেছে, অথবা স্প্যান্ডেক্স কাজ করে না, অথবা হাঁটুর কাছে ফুলে ফুলে আছে, তাহলে সেটা কি কারণ হইতে পারে সেটার উত্তরও কিন্তু আপনাদের আমি দিয়ে দিলাম, যে স্প্যান্ডেক্সের টেম্পার কিভাবে নষ্ট হয়। এরপরে যে দেখেন এই অসংখ্য কনস্ট্রাকশন আছে, আর যেটা খুব পাতলা মানের পলিস্টার সেটাকে বলা হয় টিসি। আর এই টিসি ফেব্রিক্সের মধ্যেই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি যখন খুব পাতলা মানে তৈরি হয় আর এখানে নখ দিয়ে যখন চাপ দিবেন, এটা অনেক মোটা মানের, নখ দিয়ে চাপ দিলে এই টিসিটা এখানে ফেসে যায়, কারণ এটাও পলিস্টার, দুইটাই পিচ্ছিল। তো পিচ্ছিলের মধ্যে যখন অনেক ঘনত্ব যখন দেওয়া হয়, সুতা যখন বাড়ায় দেওয়া হয়, তখন কিন্তু এরকম টান দিলে এটা ফেসে যায় না। কিন্তু আমি যদি আপনার এখানে পাবো কিনা টিসি, তো ওরকম একটা ফেব্রিক যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে টিসি ফেব্রিক্স টান দিলে কিভাবে ফেসে যায়। এই যে একদম পাতলা একটা টিসি, দেখেন যে আমি নখ দিয়ে টান দিচ্ছি, এই দেখেন যে ফেসে গেছে, ফেসে ফাঁকা হয়ে গেছে, ইভেন এই যে এখানে বান্ডিলের মধ্যে বাঁধা আছে ওখান থেকে ছিঁড়ে বেরিয়ে আসতেছে। তাহলে এইটা হচ্ছে টিসির সব থেকে লো গ্রেড, এবং সুতাগুলো কত পাতলা করে দেখেন, কোনো মতে খালি একটা ফেব্রিক্স দাঁড় করানো, আর এটাকে বলা হয় টিসি। তো ওই জামদানি মসলিন শাড়িও যখন এরকম ওই বলে না রেশম সুতা, আসলে সবই থাকে এরকম প্লাস্টিকের এই শিশি বোতলের পলিথিন, এই পলিথিন দিয়ে দিয়ে যখন জামদানি শাড়ির মধ্যে ঢুকায় দেয়, তখনই এই কাপড়গুলো আপনার এরকম ফেসে এরকম বাঁকায় যায়, স্কুইজ করে, এই যে এরকম স্কুইজ করে এরকম ফেসে যায়। তো যার কারণে বলা হয় যে জামদানি শাড়ি ধুইতে হয় না। বেসিক্যালি জামদানি শাড়ি যেটা অরিজিনাল জামদানি, কটন দিয়ে বানানো, এভাবে কটন দিয়ে বানানো, ওই জামদানি কিন্তু আপনার একবার কেন 100 বার ধুইলো, ইভেন ওই জামদানি শাড়ি পরে বউরেও মনে করেন ইচ্ছা মতো পিটাইলেও তারপরে মনে করেন যে জামদানি শাড়ি ডাইনিমামে যাবে না। কিন্তু আমাদের দেশে এই ফাঁকিবাজি পলিথিনের জামদানি শাড়ি তৈরি হয়, আর এই যত পলিথিনের মতো পাতলা হয় তত বলা হয় কি এটা মসলিন জামদানি, মানে দাম আরও 14 গুণ বেশি নেয়। মানে বাটপাড়ির একটা সীমা আছে, সীমা ছাড়ানো বাটপাড়ি। যত বেশি পাতলা বানায় তত শরীর দেখা যায়, তত বলা হয় এটা মসলিন জামদানি, এটা 40,000, 60,000, 1 লাখ, মানে 1 লাখ 1.5 লাখ টাকায় জামদানি শাড়ি। কিন্তু বেসিক্যালি এর মধ্যে জামদানি সুতা নাই, সবই আছে এরকম পুরানো শিশি বোতল গলানো সুতা দিয়ে বানানো জামদানি শাড়ি, যেটা আবার নাম বলে কি রেশম সুতা। কথা বুঝতে পারছেন? তাহলে আশা করি আর বুঝতে কোনো সমস্যা নাই যে এই জামদানি শাড়ি বলেন অথবা শাড়ি বলেন, লুঙ্গি বলেন, তারপরে গামছা বলেন,
এগুলোর মধ্যে কোনটার মধ্যে কত পার্সেন্ট সুতা অথবা কত বাজে মানের পলিথিন ভরে দিলে কাপড়গুলো বাঁকায়। তাহলে আপনারা কিন্তু কাপড় ধরে এখন বলতে পারবেন যে এই কাপড়টা বাঁকাবে নাকি বাঁকাবে না, ধোয়ার পরে অথবা 2-4 বার ব্যবহার করার পরে। কারণ এখানে কাপড়ের ঘনত্ব দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা স্কুইজ করবে কিনা। তাহলে কোনটা এরকম বাঁকাবে কোনটা বাঁকাবে না সেটা হচ্ছে আপনার বুঝে নিতে হবে এই ভিডিও থেকে। আর এরপর বিভিন্ন মেশিনের অথবা বিভিন্ন কনস্ট্রাকশনের কারণে এই ব্যাক সাইডের ডিজাইন ফ্রন্ট সাইডের ডিজাইন চেঞ্জ হয়। যেমন এটা ব্যাক সাইডে দেখেন টেরির মতো একটা ফ্লেভার আসছে, আবার ফ্রন্ট সাইডে স্মুথ হয়ে গেছে, আবার এইটা আসছে ইন্টারলকের মতো চারকোনা চারকোনা, ফ্রন্ট সাইডে আবার নিটের মতো বাঁকা বাঁকা। তো এই যে কনস্ট্রাকশনগুলো, আবার এটাও সেম, এই যে ইন্টারলকের মতো দেখেন চারকোনা চারকোনা খোপ খোপ আসছে, আবার ফ্রন্ট সাইডে নিটের মতো লম্বা লম্বা দাগ আসছে। তাহলে এই কনস্ট্রাকশনগুলো কিন্তু আপনি যখন একটা টেক্সটাইলকে বলছেন যে আমাকে এই কনস্ট্রাকশনে ফেব্রিক্সটা বানায় দিতে হবে, যেমন এটা দেখেন বোথ সাইড আপনার এই খোপ 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 মানে ইন্টারলকের মতো কনস্ট্রাকশন আসছে, আবার এটা দেখেন বোথ সাইড একদম মিহি এবং পাতলা আসছে। তো এই যে ফেব্রিক্সগুলা, এই ফেব্রিক্সগুলা এভাবে টেক্সটাইল থেকে ডিজাইন করে, আবার এটার মধ্যে দেখেন আপনার প্রচুর পরিমাণ আপনার এই স্ল্যাব তৈরি করা আছে, ইফেক্ট করা, হ্যাঁ, এই সুতাটা ওই বরাবর ঘন করা, এই বরাবর ঘন করা, এটা বোথ সাইড স্ল্যাব করা, হ্যাঁ, এই স্ল্যাবটা একটু ব্যয়বহুল হয়ে যায়। তো এই যে ঘটনাগুলো দেখেন, এরপরে এটার মধ্যে দেখেন আপনার আবার অনেক ডিজাইন করা আছে, ভিতরে অনেক ডিজাইন করা আছে। তো আপনার আসলে কিভাবে দরকার সেভাবেই কাপড়টা তৈরি করা সম্ভব। টেক্সটাইলের উপর যারা কাজ করেন তারা দেখেন এখানে আবার পলিস্টার ঢুকায় ঢুকায় মনে হয় যে কেমন যেন জ্যাকার্ডের কাজ করছে, সেরকম একটা ভাব আনা আছে, হ্যাঁ, মানে তাঁতের মধ্যে যে ফ্লেভার, সেই ফ্লেভার এখন ডিজিটাল মেশিনের মাধ্যমে দিয়ে এভাবে গজ কাপড় তৈরি করা হয়। এবার প্রশ্নটা হলো যে ভাই তাহলে এই ফেব্রিক্সটা তো এই যে স্ল্যাব করা, এটা তো ভাই অসম লাগছে, এই ফেব্রিক্সটা দিয়ে ভাই আমি যদি পাঞ্জাবি বানাই কেমন হবে? জি ভাই, অবশ্যই ভালো হবে। তাহলে ভাই এই মালটা তো এই ক্রস স্ল্যাব তো কোথাও খুব কমনলি পাওয়া যায় না, তাহলে এইটা দিয়ে কয়টা পাঞ্জাবি বানান। তাহলে ভাই আমি 200 পিস পাঞ্জাবি বানাবো 4টা কালারে। তখন মনে করেন যে আমরা বসে থাকি কাস্টমারের থাপড়ানোর জন্য যে বেটা ফাজলামি করার জায়গা পাও না, ফাজলামি করার জায়গা পাও না। কারণ কি? কারণ হচ্ছে আপনার এই যে ফেব্রিক্সটা তৈরি করতে হবে, এই ফেব্রিক্সটা তৈরি করতে গেলে একটা নিট মেশিনকে অথবা একটা মেশিনকে আমার সাজাইতে হবে না? ঠিক আপনি যে কনস্ট্রাকশন দিয়েছেন এই কনস্ট্রাকশনে তো ওই সুতা দিয়ে এটা সাজাইতেই তো 3 দিন শেষ। তা 3 দিন শেষ হয়ে গেলে যে মেশিনটা রানিং আছে সেই মেশিনে 3 দিনে মনে করেন 3 পাঁচা 15 টন মাল উঠবে, 3 পাঁচা 15 টন মাল উঠবে পার ডে, অথবা কথার কথা 1 টন মাল উঠবে, 3 দিনে 3 টন মাল উঠবে। আর আমি আপনার জন্য ওই মেশিনটা বন্ধ রেখে আপনার এই ফেব্রিক্সটা ডেভেলপ করব, এরপর আপনার অ্যাপ্রুভাল নেবে, স্যার এই যে কনস্ট্রাকশনটা হয়েছে এটা কি স্যার আপনার সন্তুষ্ট হয়েছেন, অমুক তমুক হ্যান ত্যান। এরপর আপনি খুঁতখুতানি করবেন, তারপরে বলবেন না এই ডিজাইনটা আর একটু ঘন চাই, ওইটার একটু হালকা চাই। তো তখন ওই মেশিনের সব কিছু আবার ডিজাইন প্রোগ্রাম চেঞ্জ করে আবার এটাকে সাজাইতে হবে, আবার কাপড় বের করতে হবে, আবার আপনার কাছে আসতে হবে যে স্যার এবার কি চলবে? জি 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 চলবে। তাহলে এই তো 5 দিন 7 দিন শেষ, তো 7 দিনই তো আমার মেশিনটা বসে আছে, 7 দিনে 60 টন মাল তৈরি হতো। তা আপনার এই যে ফেব্রিক্সটা যে বানাবো, আপনি কি 7 দিনে 60 টন ফেব্রিক্সের আমার যে ইনকাম ছিল সেই ইনকামের টাকাটা দিবেন, যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট চার্জ? চায়না একটা ফেব্রিক্স আপনাকে তৈরি করে দেবে, আপনাকে $300 থেকে $500 আপনাকে খালি ডেভেলপমেন্ট চার্জ দিতে হবে। বাংলাদেশে কি আপনার এই ডেভেলপমেন্ট চার্জটা দেন, দিতে চান? আর এরপরে মাল বানাবেন কত? 200 পিস, তার মধ্যে রং হচ্ছে 4টা। এইগুলো তো 10 টন 20 টন 50 টন 100 টনের যখন কাজ আসে তখনই আপনার মতো করে এটা তৈরি করে দেওয়া সম্ভব। তাহলে নর্মালি কি হয়, আপনারা যখন বলেন যে ভাই এই 4টা কালারে এরকম কনস্ট্রাকশন দিয়ে আমাকে মাল তৈরি করে দেন, আবার টোটাল অর্ডার 1000 পিস গ্যাবার্ডিন প্যান্ট বানাবো, তখন মার্কেটে যে সবাই যেটা করে সেটা হচ্ছে মার্কেটে যে ফেব্রিক্স খোঁজে স্টক লটের মধ্যে ধারে কাছে কিছু হয় কিনা, রঙে অথবা কনস্ট্রাকশনে যদি হয় সেটা আপনাকে ধরায় দেয়, আপনিও খুশি সেও খুশি, কিন্তু মুখ দিয়ে
দাম একটু বেশি নিয়ে যায়, যে ভাই আপনার জন্য আপনার মতো করে রং করে নিটিং ডাইং করে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে ধান্দাবাজি অথবা বাটপারি কথাবার্তা। আর হচ্ছে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে গ্রে ফেব্রিক্স। মনে করেন এটা গ্রে ফেব্রিক্স, সুতার কালার তো মনে করেন এটা যদিও গ্রে না, তো এটা সুতার কালার তো নর্মালি এরকম গ্রে অথবা এরকম খাকি কালারের হয়। অরিজিনাল সুতাগুলা একটু ময়লা ময়লা ক্রিম কালার, যেটাকে খাকি কালার, ডিরেক্ট খাকি বলা যায় না, ক্রিম কালার বলা যায়। হ্যাঁ, তো এই যে আপনার খাকি কালারের এরকম বিভিন্ন কনস্ট্রাকশনের গ্রে ফেব্রিক্স যারা ফেব্রিক সাপ্লায়ার অথবা গোডাউন করে তাদের কাছে কাছাকাছি পাওয়া যায়। তো দেখা যায় যে আপনার ওই 4টে কালারে 4000 পিসের অর্ডার আছে, তখন ওই গ্রে ফেব্রিক্সটা কিনে নিয়ে যে যারা ডাইং করে রং করে ওদের কাছে জমা দিয়ে এই কালারগুলো দিয়ে দিলে ওরা একটা ল্যাব চার্জ নিয়ে তারপরে কী হচ্ছে এই রঙগুলো, মনে করেন এই 4টে কালারে মাল চান, এই 4টে কালার রং করে তারপরে দিয়ে দেয়। এখন যারা রং করে দেয়, রং করার মধ্যে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডাইং আর একটা হচ্ছে সুপার ডাইং। এখন অনেক ওই ডাইং কোম্পানি আর প্রিন্টের কোম্পানির মতো অত্যন্ত গার্মেন্টসের জগতে আর কেউ নাই, এবং বাংলাদেশের গার্মেন্টসের দুর্নাম হয়েছে ডাইং কোম্পানিগুলোর কারণে। বড় বড় বায়ার বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে ডাইং কোম্পানির জালিয়াতির কারণে, চুরি 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 আর চুরি। তো কথার কথা এটা বলে দিল, ভাই এরকম সুন্দর হবে, অমুক হবে তমুক হবে, ভাইয়া এটা সুপার ডাইং করতে হবে বলে কেসে 180 টাকা ডাইং কস্ট নিয়ে গেল পার কেজি, কিন্তু আপনারা ধরায় দিল সিঙ্গেল ডাইং 120 টাকা। কারণ আপনি তো 180 টাকা দিতে চান না, আপনি দামাদামি করে 150 টাকা বলছেন। তো 150 টাকা বলছেন, ও চিন্তা করছে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তা তোমার দাম বলে যে তুমি এটা খয়রাতি ব্যবসায়ী, তাহলে তোমার ওই খয়রাতি মালই দিয়ে দিই। তাহলে ওই 120 টাকা ডাইং করে দিয়ে আর সামান্য একটু পিচ মেরে দিছে, সিলিকন মেরে দিছে, দিলে একটু তেলতেলে হয়ে গেছে, আবার এর মধ্যে একটু পলিশটা ঢুকাই দিছে, দিলে এটা আরও পিচ্ছিল চিকচিক করছে, আপনি তো মহা খুশি। ওরে বাপরে বাপ, কী যে ফেব্রিক্স বানাইছি, চকচক করে, আবার পিছলা লাগে, চায়না দেখা যায়। আপনি পাগল, আপনি ওটা নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসছেন। বেসিক্যালি এই ডাইংয়ের মধ্যে থেকে 50 টাকা করে পার কেজিতে খাওয়া শেষ। তাহলে আপনারা যারা শর্ট কোয়ান্টিটি নিয়ে কাজ করেন আর নিটিং ডাইং নিজস্ব কালারে প্রোডাকশান নিয়ে কাজ করেন, দিন শেষে কিন্তু ওই মাত্র একবার ভেগে যাওয়া মেয়েকে পাইছেন বিয়ে করতে যায়। মানে বিয়ের সময় বলতেছে মেয়ে প্রচণ্ড ভালো, শুধু একবার 3 দিনের জন্য বয়ফ্রেন্ডের সাথে ভেগে গিয়েছিল। তা আপনারা এরকম ফেব্রিক্স পান হচ্ছে 3 দিনের জন্য ভেগে যাওয়া কোয়ালিটি দিয়ে, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আপনার ওভেন ফেব্রিক্স বলে দিলাম, এবং প্রতিটা ফেব্রিক্সেরই ঘটনাই কিন্তু সেম, প্রতিটা ফেব্রিক্সের ঘটনাই সেম। এখন আপনাদের কাছ থেকে যেহেতু আমরা শুনি যে আপনি ওই উদ্যোক্তা হওয়ার জন্য 50 পিস মাল বানাবেন, 100 পিস মাল বানাবেন, 10 পিস মাল বানাবেন আপনারে, এবং এর মধ্যে আবার কি হচ্ছে আপনার বাজেট থাকে কি হচ্ছে, যে প্যান্ট অথবা যে শার্ট বানাইতে, কথার কথা বিদেশে একটা টি শার্ট বিক্রি হচ্ছে $35, এখন ওইটা হোলসেল রেট আছে কথার কথা $22। এখন ওই টি শার্টটা আপনি বাংলাদেশে বানাবেন 160 টাকা করে। তা আপনারে আমরা যত এরকম কোয়ালিটি ওয়াশ কত কিছু শিখাইলাম, লাস্টে কিন্তু ধরায় দিব ওরকম ভিখারি মাল, এরকম ফকিন্নি মালামাল আপনারা ধরায় দিব। কারণ আপনি তো যাতেই ফকিন্নি, আপনার হয় আপনার আর্থিক ক্যাপাসিটি হচ্ছে ফকিন্নির মতো, অথবা আপনার ব্যবসায়িক পলিসি ফকিন্নির মতো, অথবা আপনার মানসিক ক্যাপাসিটি ফকিন্নির মতো। তাহলে কমের মধ্যে ভালো মাল বানায়, একটু আমার দিকে একটু ভিডিও নেন, প্লাস প্রোডাক্টের দিকে ভিডিও নেন। তাহলে এবার আসেন বাংলাদেশের এই বিভিন্ন রকমের বাইং হাউস এরকম সুন্দর সুন্দর চোখরোচক শার্ট বানায়, হোলসেল দেয়, কি আছে 280 টাকা হোলসেল, 320 টাকা হোলসেল। এই ফেব্রিক্সটাকে যদি কাটি, এবার কাছে আসেন, এই ফেব্রিক্সটা যদি কাটি, এটা কি ফেব্রিক্স বলতেছে 100% কটন। আচ্ছা ব্র্যান্ড নেমটা একটু ঢেকে দিই, কারণ আমি চাই না কাউকে আপনার ছোট করতে। এইটা বলতেছে ব্র্যান্ড নেম 100% কটন, মেড ইন বাংলাদেশ, ফেব্রিক্স ইন বাংলাদেশ। সাথে মনে করেন এখানে গরুর রচনা, পাটের রচনা, তারপরে আপনার ওই টোটাল কতগুলো ভাষা, US, TR, SK, SI, AC, RS, RO, PT, মানে এরপরে কি RU,
তারপরে ইটালির ভাষা আইটি, এলটি, এলবি, এনএল, পিএল, শুধু বাল লেখা নাই, বিএল লেখা নাই। বিএল লেখা থাকলে বুঝতাম এটা বালের মাথা। দুইটা গালাগাল একটু দিয়ে দিই মন খুলে। এরপর ওয়াশের ক্ষেত্রে জিবি লেখা আছে, CZDE, কত কিছু লেখা আছে। দেখেন এখানে সুন্দর করে বুঝতে পারছেন, মেড ইন বাংলাদেশ। এখানে কি লেখা আছে? 100% কটন লেখা আছে না? মেড ইন বাংলাদেশ, ফেব্রিক্স ইন বাংলাদেশ। আর এরপরে GBCZ মানে সারা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা এখানে লেখা। যেমন এই যে সাকা চৌধুরী বলে গেছিল না, আকাশের যত তারা পুলিশের তত ধারা, তো কাপড়ের মধ্যেও কাহিনী এরকম ধারা টারা সব লাগাই দিছে। এবার 100% কটন। এখন এই যে ফেব্রিক্সটা, একটু কাছে আসেন, এই কাপড়টা যদি আমি কাটি, জামাটা কি নষ্ট করে ফেলবো? কাটতে তো মন চাচ্ছে ভিডিওর মধ্যে। এই হচ্ছে একটা এক্সপোর্টের উত্তরা বিভিন্ন বাইং হাউসের একটা কাপড়ের মান। এই সুতা লাগানোর অবস্থা হচ্ছে এই, হ্যাঁ, এ হচ্ছে সুতা লাগানোর অবস্থা, এর নাম হচ্ছে এক্সপোর্ট। আর এরপরে এই যে আমি কাপড়টা না কেটে এই সাইডে কিছু সুতা পাইছি, দেখেন। ও না, এটা তো সেলাইয়ের সুতা। তো ফেব্রিক্সটা কাটলে আসলে আপনারা বুঝতে পারতেন যে এই ফেব্রিক্সটা হচ্ছে আপনার এই যে পলিস্টারটা দেখছেন না, এই পলিস্টারটার মাইক্রো মানে অনেক পাতলা করে একটু ঘন করে বানানো একটা পলিস্টার ফেব্রিক্স, যেটা 100% পলিস্টার, যেটা 100% পলিস্টার। অর্থাৎ এরকম পাতলা করে বানানো একটা ফেব্রিক্স। দেখেন এটাও যেমন পাতলা, এটাও এরকম সেম পাতলা। এটা যেমন ঘন কনস্ট্রাকশন, এটাও ঘন কনস্ট্রাকশন। এটার মধ্যে আপনার 100% এটা পলিস্টার, এটাও 100% পলিস্টার। শুধুমাত্র এটা পরে AOP করা আছে, অর্থাৎ AOP মানে অল ওভার প্রিন্ট। অর্থাৎ এই কাপড়টাকে যখন মেশিনের মধ্যে ঢুকায় দিয়ে অল ওভার প্রিন্ট করব, তখন এরকম প্রিন্ট হয়ে যাবে। আর যারা এরকম বিভিন্ন বাইং হাউসের তো এইসব এই ফেব্রিক্স টেব্রিক্স নিয়ে কাজ করে, এটাকে TCTR এই ক্যাটাগরি মাইক্রো পলিস্টার ফেব্রিক্স বলে। তো এইগুলো অনেকে আবার গার্মেন্টসের থেকে নর্মালি মার্কেটে তো 130-35 টাকা 15 টাকায় গজ আকারে পাওয়া যায় এইসব ফেব্রিক্স। আর যারা স্টক লটে অনেক টাকা নিয়ে নামছে, 2 কোটি 5 কোটি নিয়ে নামছে, তারা গার্মেন্টসের থেকে এইসব ফেব্রিক্স 50 টাকা 60 টাকা করে গজ আকারে কিনে নিয়ে আসে। আর এই যে শার্টটা বানাইছে, এই শার্টের মধ্যে আপনার যেখানে যা দেওয়া কথা ছিল, দেখেন আমরা যখন একটা শার্ট বানাই অথবা একটা প্রফেশনাল শার্ট যখন তৈরি হয়, সেই শার্টের ন্যূনতম একটা বৈশিষ্ট্য থাকে। যেমন এখানে কোথাও একটা শার্ট রাখলাম, আমরা যখন একটা প্রফেশনাল শার্ট যখন তৈরি করি, যেমন এটা হচ্ছে আর্মির জন্য আমাদের যায়, আর্মির জন্য এই শার্টটা যায়। তো এই শার্টটা কি ফেব্রিক্স দেওয়া আছে? এই শার্টটা হচ্ছে টরে ফেব্রিক্স দেওয়া, যেটাকে জাপান আবিষ্কার করছে, একদম হাইয়েস্ট কোয়ালিটির টরে। এটা হাইয়েস্ট কোয়ালিটির একটা টরে ফেব্রিক্স, এটা জাপানের জন্য আমরা পাঠাই। তো এইটার মধ্যে যেসব আপনার ম্যাটেরিয়াল প্রফেশনালি ঢুকানো থাকে, পেস্টিংগুলা, এই পেস্টিংগুলো যেভাবে ঢুকানো থাকে, যেভাবে পেস্টিংগুলো বসানো থাকে, প্রতিটা সেলাইয়ের মান যেভাবে নির্ণয় করা হয়, প্রতিটা বাটনের ব্যাক সাইড যেভাবে নির্ণয় করা হয়, তারপরে ইঞ্চি বাই ইঞ্চি যেভাবে আপনার এই সেলাইগুলো কাউন্ট করা হয়, ফিনিশিং দেওয়া হয়, এইটাকে বলা হয় একটা শার্ট। এবং এইটা হচ্ছে জাপানি টরে ফেব্রিক্স। তা আপনি 100% কটন দিয়েও যদি একটা শার্ট যদি তৈরি করেন, শার্টের তো একটা মজা থাকতে হবে পরার পরে। এটা মনে করেন আপনার এই বিক্রমপুর গার্ডেন সিটি থেকে কেনা ভালো মানের একটা কটন ফেব্রিক্স। এখন এইটাও কিন্তু এর মধ্যেও কিন্তু কিছুটা পলিস্টার মিশানো আছে, কিছুটা এটার মধ্যে পলিস্টার মিশানো আছে। কিন্তু ফেব্রিক্সের যে দোকানদার তারা যখন বিক্রি করে, তারা বলে এটা কি, এটা 100% কটন। আচ্ছা, এরপরে আসেন, এইটা হলো আপনার 100% কটন ফেব্রিক্স, এটা গার্মেন্টসের থেকে আসা ফেব্রিক্স। এইটা হলো আপনার 100% কটন ফেব্রিক্স, যেখানে আপনার বিন্দুমাত্র কোনো পলিস্টার মিশানো নাই। এটা হচ্ছে আপনার 100% কটন ফেব্রিক, যে ফেব্রিক্সে যে আপনি ওই যে তেলতেলে পিচ্ছিল ওই মজাগুলো পাবেন না। কিন্তু এটার এই ডাইংটা কম দামি ডাইং, গস কাপড় কিনে এনে 100% কটন। কিন্তু এই কটনটা কেমন দেখি আমরা একটু গবেষণা করে দেখি। এইটুকুন জায়গায় যদি ধরি,
তাহলে এখানে আমরা বড় ধরনের ফেব্রিক্সে কোনো ফল্ট পাচ্ছি না, হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি। অর্থাৎ এইটা হচ্ছে আপনার গজ কাপড় কিনে সেটার উপর অল ওভার প্রিন্ট করে কোনো মতে আপনার ওই কামরাঙ্গীর চট্টর ওইসব অঞ্চলের থেকে সেলাই করে দাঁড় করানো একটা শার্ট। আর এইগুলি আপনারা নিউ মার্কেট তারপরে বিভিন্ন মার্কেটে শোরুমে 600-1200 টাকা দিয়ে কিনেন, যে যত ভালোভাবে ব্র্যান্ড আকারে উপস্থাপন করুক। এর সাথে আবার আপনার এই যে একটা বাংলা রবার প্লাস্টিক ঝুলায় দেয়, সেটা ওই বাংলাভাবে সেলাই করা, এটাকে যেভাবে সুন্দরভাবে চারপাশ দিয়ে সেলাই করতে হয়, এমনিতে এটা মনে করেন যে কোনো রবার টবার কোনো কিছু জাতি না। আর এটাতে মনে করেন এভাবে একটা বাংলা একটা সেলাই মেরে দিয়ে খালি এরকম ঝুলায় রাখছে, তো এইটা হয়ে গেছে ব্র্যান্ড। তো এইসব ব্র্যান্ডের কাপড় আবার 600, 800, 1200 করে আপনারা বিভিন্ন শোরুম, দোকান, নিউ মার্কেট কত জায়গার থেকে কিনেন। আবার এই যে বাংলা কোয়ালিটি, এইটারও যেটা স্টক লট হয় সেটা 220 টাকা করে আপনারা রাস্তাঘাটের থেকে কিনেন। তাহলে আপনারা আসলে কেনেনটা কি? আপনারা এই যে ব্র্যান্ড নামের কি দেখতেছেন, কটন নামের কি দেখতেছেন, তারপরে বাইং হাউসের 100% মানে 140টা ভাষায় আপনার কনভার্ট করা এক্সপোর্টের শার্ট, কত কিছু দেখতেছেন। বেসিক্যালি এগুলো হচ্ছে একদম ডার্টি থিংস। এইসব বগি যদি না কিনে যদি এরকম টরে ফেব্রিক্স দিয়ে যদি একটা শার্ট যদি পরেন, আপনার স্কিন ডিজিজ হবে না, আপনি শার্টটা পরে শান্তি পাবেন, আপনি চলাফেরা করে শান্তি পাবেন, এবং এই কাপড়টা পরে যার কাছে যাবেন সেই অন্তত আপনাকে দেখে চিন্তা করবে না এই রুচিসম্মত একজন ভদ্রলোক মানুষ, এর কাপড়টা দেখে বোঝা যাচ্ছে। তাহলে আপনারা যে শার্টের ব্যবসা বাণিজ্য, ওভেন ফেব্রিক্সের ব্যবসা বাণিজ্য, এরপরে আসেন আপনাদের আরও কয়েকটা প্রমাণ দেখায় দিই। এই যে আপনারা মালয়েশিয়া তারপরে কত জায়গায় কমের মধ্যে প্যান্ট ট্যান্ট বানায় টানায় নিয়ে যান, এগুলো অ্যাকচুয়ালি শেডের মাল, মানে স্টক লটের মাল। সেটাকে আপনার এই বডিটা তৈরি করে একদম বাংলা ওয়াশ অনেকে দিয়ে দেয়। যেমন এটাতে শেড পড়ে নাই বলে এটাতে ওয়াশ দেওয়ার প্রয়োজন হয় নাই। আর যদি ওয়াশ দেওয়ার প্রয়োজন হতো তাহলে প্যাকেট, সুতা টুতা যেখানে যা আছে, পকেট টকেট সব একদম কুচকুচে কালো রঙের হয়ে যেত। তো অনেকে করে কি, গজিমনি ফেব্রিক্স কিনে। গজিমনি ফেব্রিক্সটা কি জিনিস, ইনটেক ফেব্রিক্স, সেটার একটা আইডিয়া আপনাদের দিয়ে দিই। এই হাফ প্যান্টটা, শর্ট প্যান্টটা দিয়ে আপনাদের আমি এখানে একদম সুন্দর করে বুঝাই দিই যে কি কারণে আপনাদের কম দামে কেনা পড়ে। আপনি যে বলেন ভাইয়া বাংলাদেশ থেকে প্যান্ট কিনে মালয়েশিয়া নিয়ে আসি মাত্র 200 টাকা পড়ে, একদম সুপার ইনটেক, এই কথাগুলোর সঠিক ব্যাখ্যা আপনাদের আমি বলে দিই যে এই চুরি অথবা এই বাটপারিগুলো কিভাবে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে হয়। কারণ এইসব ব্যবসা ট্যাবসা যারা আবার বেশি গ্যারান্টি দিয়ে করে না, তারা দেখবেন দাড়ি টুপি পরা। যেমন আপনি ওই যে চায়না মার্কেট আছে না আপনার, পলওয়েল মার্কেটের সামনে, চায়না মার্কেট না কি মার্কেটের নাম বানাইছে, দেখতে ওরকম চায়না একটা ভাব দিছে ডেকোরেশনে। ওরা নিচতলায় যে দেখবেন দাড়ি টুপি আলা হুজুর মানুষ, পাঞ্জাবি পরা, জুব্বা পরা মহিলাদের টপস বিক্রি করছে, অরিজিনাল পাকিস্তানি আপ্পি, অরিজিনাল পাকিস্তানি বলে বলে লাইভ করতেছে, ফেসবুক করতেছে, হ্যান করছে, ত্যান করতেছে। মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, দেখে মনে হচ্ছে দুবাই থেকে আসছে ব্যবসায়ী। বাস্তবে হচ্ছে ওই যে সেলস পার্সন অথবা ওই যে দোকান মালিক অথবা ওই যে ব্যবসায়ী, ওর নাম তো আপনারা আর জানেন না, ওরা তো ওই কোম্পানির নামেই করে। ওদের নাম বলে দিই, যেমন ওদের কমন একটা নাম আছে, সেটার নাম হচ্ছে খানকির ছেলে। কথা বুঝতে পারছেন? কারো যদি নাম না জানেন যে ভাই তোমার নাম রহিম না করিম না কি, ডাইরেক্ট যে জিজ্ঞাসা করেন যে ভাই জায়গা খানকির ছেলের দোকানটা কোথায়, মানুষ আপনারা দেখাই দিবে। কারণ কি? কারণ আপনি এখানে ধর্মের ব্যবসা করতেছেন, আপনি আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলতেছেন। তো সেই অনুযায়ী আমি বোধহয় অনেক ভালো ভদ্র ভাষায় আপনার সাথে আলোচনা করলাম। আপনি দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা অথবা হিন্দুদের যে কি আছে যে পৈতা মৈতা কি এসব পরে ব্যবসা করতেছেন, বলছেন অরিজিনাল পাকিস্তানি, আর মালডা কামরাঙ্গীর চরেতে এমব্রয়ডারি করে বানায় নিয়ে এসে টপস বানাইছেন। তাহলে আপনার নাম এর থেকে আরো খারাপ হওয়া কথা ছিল। তাহলে আমারে ধন্যবাদ জানান যে জুবাইর ভাই আপনি তো অনেক ভদ্র ভাষায় কথা বলেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ বলেন আমাকে। যে আপনারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, কোরআন বুকে অথবা মাথায় নিয়ে মিথ্যা কথা বলেন,
আপনার তো বাংলা জবই দিয়ে দেওয়া উচিত। আচ্ছা আসেন এবার একটু কথা বলি যে ওই যে বিদেশ থেকে আপনারা যে বলেন না যে ভাইয়া আমরা প্রবাসে আছি, কাপড়ের ব্যবসা করতে চাই, বাংলাদেশের থেকে একদম সুপার ইনটেক, দেখেন এই যে শর্ট প্যান্ট, 4টা পকেট আছে। জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আপনার উদাহরণ বলে দিচ্ছি ভাইয়া, আমার এখানে তো অনেকে বিক্রি করে, ইন্ডিয়ান বিক্রি করে, পাকিস্তান বাঙালি বিক্রি করে। তো ভাইয়া বাংলাদেশে যদি প্যান্টটা বানাতে 380 টাকা লাগে, আমি কিভাবে ব্যবসা করবো ভাইয়া? আমাদের এই মালয়েশিয়াতে তো অথবা দুবাইতে তো এই প্যান্টগুলা ওই 180 টাকায় করে একদম বাংলাদেশের গার্মেন্টস থেকে ইনটেকভাবে বানায় নিয়ে আসতেছে। এই যে কথাগুলো বলেন, এই কথাগুলোর সঠিক ব্যাখ্যাটা কি, সে ব্যাখ্যাটা আপনাদের দিয়ে দিই। দেখেন যখন আমরা ফেব্রিক্স তৈরি করি তখন 10,000 গজ একটা কালারেই আমাদের তৈরি করতে হয়। এই কাপড়টা বানাইতে আমাদের নিটিং ডাইং সহ খরচ আছে কথার কথা 500 টাকা। নিটিং ডাইং সহ এটার খরচ আছে 500 টাকা। দেখা যাচ্ছে? বেশি ভালো করে দেখানোর দরকার নেই, কারণ আমার যত কাস্টমার আছে তার 90% হচ্ছে বগিযোগী কাস্টমার। দেখেন এই 1000 গজ ফেব্রিক্স বানাবো এই একটা কালার দিয়ে, 4টা কালার তো পরের কথা, একটা কালার দিয়ে বানাবো। আমার এই মালটা বানাতে কথার কথা খরচ পড়বে আমার 300 টাকা অথবা 250 টাকা। 250 টাকা যদি এই ফেব্রিক্সটা যদি বানাইতে খরচ হয়, তা একটা শর্ট প্যান্ট কথার কথা আমার 1 গজ আমার কাপড় লাগবে 4 পকেটে। তাহলে 250 টাকা তো ফেব্রিক্সে লাগলো। এবার এটার মজুরি আছে, ভালোভাবে যদি বানাইতে চাই তাহলে 120 টাকা। এরপর ওয়াশ আছে 25 টাকা। এরপর আমার একটা কোম্পানি তো ব্যাংকের লোন অথবা ইনভেস্টর অথবা লোন নিয়ে থাকে, তো একটা মালের পরে লোন প্লাস ইনকাম ট্যাক্স এসে যোগ হয় 25 টাকা। আর এই যে এত কষ্ট করব, এই মালটা ভালোভাবে বানাইতে গেলে ওয়ার্কার লাগবে, ফ্যাক্টরি লাগবে, মেশিন লাগবে, নিজের দক্ষতা লাগবে, 14 জায়গায় দৌড়াইতে হবে, বাটন কিনতে হবে, জিপার কিনতে হবে, লেবেল বানাইতে হবে, এত তাল করব। তা আমি 25 টাকা লাভ করব না পার বডিতে? অবশ্যই করব। যে না করে সে হচ্ছে ওরকম ওই ধার্মিক সিটার। আমি এত পরিশ্রম করব কি বাতাসে ইয়ারকি মারার জন্য মিয়া? একটা মেয়েরে বিয়ে করার পরে সে সারা জীবন ঘুমায়, খালি এসির বাতাস খায় আর কেসে জামারি কামাই খায়। এরপরে রাতের বেলা সার্ভিস দিতে গেলে জামাইরেই পরিশ্রম করতে হবে, বউয়ের করা লাগে না। তার এরপরও কি হয়েছে, তার রেট হচ্ছে হাই। আর আমি এত কুত্তার মতো খাইটে আপনার জন্য একটা মাল বানায় দিব যেখানে প্রতিটা সুতা থেকে শুরু করে সব জায়গায় আমাকে কোয়ালিটি এনশিওর করতে হবে। সে জায়গায় আমি 25 টাকা লাভ করবো না। এটা কি ইয়ারকি মারা কথাবার্তা বলেন আপনারা? আপনারা খালি বলেন ভাইয়া মাত্র 5 টাকা লাভেই মাল বিক্রি করি। এটা শুনলে আমার মনে হয় স্যান্ডেল দিয়ে পিটাই। সিটারের বাচ্চা ফাজলেবি করে। তাহলে 250 টাকা লাগলো ফেব্রিক্স, 120 টাকা লাগলো সেলাই, 25 টাকা লাগলো আমার ব্যবসায় প্লাস সরকার প্লাস বাগা প্লাস মুস্তান। আবার এলাকার থানাতে কদিন পর পর এসে বেড়ায় যাবে যে আমার ছেলেটা অনেক লম্বা চওড়া, একটা প্যান্ট গিফট করেন। তো 25 টাকা ওই জায়গায় শেষ। আর এরপরে আমার লাভ আছে 25 টাকা। তাহলে এবার মালের দাম এসে দাঁড়ালো কত দেখেন, 25 25 50 আর 25 75, আর ওপাশে ছিল 120 টাকা অথবা 125 টাকা, এই হচ্ছে 200। আর এই আপনার ফেব্রিক্সে লাগছে 250 টাকা। তাহলে 450 টাকার নিচে একটা ভালো মানের, অনেকে বলেন ভাইয়া এক্সপোর্ট কোয়ালিটি। এক্সপোর্ট শব্দ নিয়ে অনেক কথা আপনাদের বলে দিছি, এরপরেও এসে আমার কাছে বলেন যে ভাইয়া এক্সপোর্ট কোয়ালিটি। এক্সপোর্ট শব্দটা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। হোয়াট দ্য ফাক ইজ দ্যাট? ইন্ডিয়াতে একটা ফকিনি বায়ার বাংলাদেশের থেকে পা মুসা ফেব্রিক্স দিয়ে ট্রাকে করে মাল বানায় নিয়ে যে ওই দেশে যে সুতাও পর্যন্ত কাটে, কয় দাদা বাবু বাংলাদেশে সুতা কাটতে 1 টাকা, আমার দেশে 25 পয়সা, তুমি সুতাও কেটো না, তুমি ট্রাক ভরে খালি মালটা সেলাই করে আমারে পাঠায় দাও, আমি সুতা টুতা কাটে এর মধ্যে জারা বসায় পুরো ইন্ডিয়ারে জারা জারা করে দিব। তাহলে এরকম ফকিন্নি বায়ার যে ফকিন্নি মালটা বানায় নেয় 80 টাকা দিয়ে একটা টি শার্ট, 60 টাকা দিয়ে একটা টি শার্ট, অফিসিয়ালি এটা তো আমি এক্সপোর্ট করলাম, মানে রপ্তানি করলাম, বিদেশে পাঠাইলাম। তা আমি বিদেশে পাঠাইছি না, একটা এক্সপোর্ট করছি না? তাহলে এইটা কি এক্সপোর্ট কোয়ালিটি?
আপনারা যে কোয়ালিটির সাথে যে এক্সপোর্ট কোয়ালিটি শব্দটা ব্যবহার করেন সেটা কি এক্সপোর্ট কোয়ালিটি? তাহলে আমি একটা কথা বলি, কখনো এক্সপোর্ট কোয়ালিটি শব্দটা উচ্চারণ করবেন না। এই কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি শব্দটা উচ্চারণ করা হচ্ছে বদমাইশি অথবা হারাম। বলবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, অর্থাৎ গার্মেন্টসের ভাষায় এই কাপড়টা যেভাবে তৈরি হওয়ার কথা সেভাবে তৈরি করেছি, দিস ইজ কল্ড এক্সপোর্ট কোয়ালিটি। এখন এই যে আপনাদের যেমন দেখাইছে, আবার এটা শুনে আপনারা বলেন ব্র্যান্ড কোয়ালিটি। ব্র্যান্ড কোয়ালিটি কি জিনিস? এই তো যে ব্র্যান্ড দাঁড় করাইছে, দেখেন এই যে বাংলা একটা রবার, ওই যে বাংলাদেশের মহিলারা নিউ মার্কেটের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে সবার আগে কি করবেন, ওই যে সাজা গুজা পার্লার করা চুলে রং করা মহিলারা এসে সে নিউ মার্কেটে ঘুরে বেড়ায় না, গামের গন্ধে হাঁটা যায় না, 10টা মহিলারা দাঁড় করায় পায়জামা খুলাবেন, খুলায় বলবেন আপা আপনি যে পেন্টিটা পরছেন দেখি, দেখবেন তার মধ্যে অন্তত 60টা মহিলার পেন্টিতে সুসুতা দিয়ে সেলাই করা আছে হাতে, কিন্তু ওপাশে চুল কাটা দিয়ে মনে হবে যে বিশাল কোটিপতির বউ। তো এই যে সেই কোয়ালিটির আপনার হচ্ছে লেবেল লাগানো। আবার এই লেবেলের মধ্যে ব্র্যান্ড নেম, এরপরে 100% কটন দিছে, 100% পলিস্টার মারছে, লিখছে হচ্ছে কটন, তাও 100টা ভাষায় পারলে, মানে ব্র্যান্ডের ফ্লেভার দেখেন। 100% কটন লেখা, যেটা হচ্ছে 100% পলিস্টার, এরপরে 100টা ভাষায় লিখছে, সুন্দর করে লেবেল হ্যাংট্যাক ট্যাংট্যাক লাগাই দিছে, দিয়ে কি হয়েছে ব্র্যান্ড। এই যদি আপনারা বলেন ব্র্যান্ড কোয়ালিটি, তাহলে ডেফিনেশনটা কি আসে বলেন? তাহলে এক্সপোর্ট কোয়ালিটি নামে কোনো শব্দ নাই, ব্র্যান্ড কোয়ালিটি নামে কোনো শব্দ নাই, যে যার মতো করে ফয়দা লুটতেছে। শব্দটা হবে গার্মেন্টসের স্ট্যান্ডার্ড কোয়ালিটি। স্ট্যান্ডার্ড কোয়ালিটি সবাই বানাইতে পারে না, আর এই স্ট্যান্ডার্ড কোয়ালিটিটাই সবাই চায়। বড় বড় বায়ার অথবা যারা গ্রামেটিক্যাল ব্যবসায়ী, তারা বলে যে আমার কাপড়টা স্ট্যান্ডার্ড কোয়ালিটি হলে হবে। তাহলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির 4 পকেট হাফ প্যান্ট অথবা শর্ট প্যান্ট বানাইতে গেলে আপনাকে ন্যূনতম 450 টাকা আপনার বাজেট থাকতে হবে। এবার খুব মন দিয়ে শুনেন, প্রচন্ড গুরুত্বপূর্ণ কথা। এই প্যান্টটা 450 টাকা যদি বানাই, এই প্যান্টটা আপনার মালয়েশিয়া পর্যন্ত নিতে গেলে এই প্যান্টের পিছনে 100 টাকা আপনার খরচ আছে, আমদানি কস্ট, কাস্টমস কস্ট প্লাস শিপিং কস্ট। কারণ এই মালটা আমি এখান থেকে ট্রাকে করে নিব চট্টগ্রাম পোর্টে, চট্টগ্রামে ওখানে মালটা জাহাজে লোড দিব, মালয়েশিয়ায় নামবে, জাহাজের ভাড়া দিতে হবে, কাস্টমসের খরচ দিতে হবে, এরপরে আবার মালয়েশিয়া থেকে কাস্টমসের খরচ দিতে হবে, প্লাস আপনাকে আমদানি ট্যাক্স দিতে হবে। তাহলে আপনার এই বাংলাদেশে মালটা খালি এক্স ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরি গেট পর্যন্ত, খুব মন দিয়ে শুনেন, ফ্যাক্টরি গেট থেকে যে ডেলিভারি হবে ওই সময় এই প্যান্টের পিছনে খরচ হচ্ছে 450 টাকা। তারপরে রাস্তাঘাটে প্লাস মালয়েশিয়া আপনার শোরুম পর্যন্ত উঠতে খরচ আছে এই প্যান্টে আরও 150 টাকা ন্যূনতম, যদি আপনি ট্যাক্স ফাঁকি না দেন। তাহলে মালটার দাম কত হলো? 600 টাকা। এই প্যান্টটার দাম হলো 600 টাকা, একটা হাফ প্যান্টের দাম। এবার গত 30 বছর অথবা 20 বছর ধরে মালয়েশিয়া বলেন, ফিলিপাইনে বলেন, দুবাইতে বলেন, ইন্ডিয়ায় বলেন, যারা ব্যবসা করতেছেন কাপড়ের, এই ভিডিওটা দেখে এবার আমার নামের পরে কেসের 2টা বাংলা মেরে দিবেন যে হারামজাদা, মিষ্টি মিষ্টি কথা কয়ে 600 টাকা এই প্যান্টের খরচ হয়, এটা আমাকে বুঝাও। আমরা 20 বছর ধরে মাল টানতেছি না, আনতেছি না। এই মালকে আমরা আনতেছি না। মালয়েশিয়া 20 বছর ধরে কন্টেইনার ভরে ভরে কোটি কোটি টাকার ব্যবসা করতেছি, তুমি এই 650 টাকা মিষ্টি মিষ্টি কথা বলে ঘোড়ার ডিম বুঝাও। অ্যাকচুয়ালি ঘোড়ার ডিম না, আপনারা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে মাল নিয়ে যান। কিভাবে আপনারা মালটা নেন সেইটাই এখন আপনাদের দেখায় দিচ্ছি। আপনি যদি গ্রামাটিক্যালি মার্চেন্ডাইজিং অথবা টেক্সটাইল অথবা গার্মেন্টস অথবা ফ্যাশন জগতের ভাষায় যদি এই মালটা এখান থেকে মালয়েশিয়ায় নিয়ে এবার যেতে চান, আপনার 650 টাকা খরচ আছে। আর সেই প্যান্টটার কোয়ালিটিটা কেমন হবে? অবশ্যই সেই প্যান্টটার লুক বলেন, ফ্লেভার বলেন, সেটা এরকম চমৎকার ফ্লেভার আসতে হবে। এটা একটা আপনার স্টক লটের ফেব্রিক, দেখেন এই যে লেদারের থেকে রং এসে কাপড় নষ্ট হয়ে গেছে, মানে এই জায়গায় সাপ্লায়ার চুরি করছে। কিন্তু এই সেলাইটার মানটা দেখছেন, এই সেলাইগুলোর মানটা দেখছেন, গ্যাবার্ডিনটার মানটা দেখছেন,
প্রতিটা সেলাইয়ের মানটা দেখছেন, কোয়ালিটি দেখছেন, বাটনগুলো ফিক্সিং করা, বাটন হোল করা, প্রতিটা জায়গার সৌন্দর্য দেখছেন। আপনার এই কাপড়টা এই যে আপনার ডাইংয়ের ফল্ট, টেম্পার সব শেষ, যার কারণে এটা স্টক লটে বের হয়েছে। আচ্ছা, স্টক লটে প্যান্টটা বের হয়েছে দেখছেন। এই যে ইউএস পোলো, বাটন ধরে টান দিলে এমন ডাইং করা, এই যে একটু আগে কইলাম না যে বাংলাদেশের ডাইংয়ের কারণে বাংলাদেশের গার্মেন্টস শেষ হয়ে গেছে, এমন ডাইং মারা মারছে যে অ্যাসিডে এই অ্যালুমিনিয়াম পর্যন্ত আপনার ঝুরঝুরি আপনার ওই ইয়ে হয়ে গেছে, মানে এই বিস্কুটের মতো দানা দানা হয়ে গেছে। তারপরে এগুলো আপনার উঠে গেছে। আর এই কারণেই আপনার ইউরোপ আমেরিকাতে এই গ্যাবার্ডিন জিনিসটাকে অনেক বেশি বয়কট করা হয়, রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়, কারণ এটা থেকে আপনার স্কিনে ক্যান্সার জন্মায়। কারণ এই কাপড়টা ধরে আপনি বুঝতে পারবেন না এটার মধ্যে স্কিনের জন্য কত ক্ষতিকর কেমিক্যাল আছে, কিন্তু 2 দিন পরেই এইটা আপনার প্রমাণ করে দিচ্ছে। কারণ যখন নতুন কেনেন তখন তো চকচকে ঝকঝকে, দেখে বোঝার উপায় নাই, মনে হয় যে এটা কি এক্সপোর্টের মাল। ওরে বাপরে বাপ, এটা এক্সপোর্টের, তাহলে কত ভালো মাল বাংলাদেশের থেকে জুবাইদ ভাই পাঠাচ্ছে অথবা অমুক ভাই পাঠাচ্ছে। বেসিক্যালি এইটার মধ্যে এমন এমন বাজে কেমিক্যাল আছে যেটার ইফেক্ট হলো এই, আর এটা তো সামনে পরে দেখা যাচ্ছে। আর আপনার হচ্ছে শরীরে স্কিন ক্যান্সারের থেকে শুরু করে কোনো কিছুর অভাব হবে না। আর এই কেমিক্যালগুলো সব থেকে বেশি গ্যাবার্ডিনের পরে অ্যাপ্লাই করা হয়, যার কারণে ইউরোপ আমেরিকায় বলতে গেলে গ্যাবার্ডিন জাতীয় আইটেমটা আপনার কিন্তু মোস্টলি রেস্ট্রিক্টেড, যার কারণে ওল্ড নেভি, গ্যাপ এরা সবাই কিন্তু ব্যবসায়িকভাবে মানে ব্যান হয়ে যাওয়ার মতো অবস্থা, অথবা ব্যান অনেকবার হয়েছে, অনেকবার মামলা খাইছে, এরকম ঘটনা আছে। তাহলে এই যে গ্যাবার্ডিন ফেব্রিক্স, এই গ্যাবার্ডিন ফেব্রিক্সের অরিজিনাল এটা যদি কোয়ালিফাইড হইতো, এরকম যদি 3rd ক্লাস না হইতো, তাহলে এই প্যান্টটা এরকম শোরুমের হইতো এবং এই হাফ প্যান্টটা তখন $30 $40 বিক্রি হইতো। তাহলে আপনি 600 টাকা দিয়ে মালটা বানালেন, মনে করেন $6, আর মানে একদম ঘর পর্যন্ত মাল পেয়ে গেছেন। এরপরে আপনার ওখানে যে ওয়্যার হাউস অথবা শোরুম আছে সেখানে ধরেন আরও $6 খরচ আছে, তাহলে $12 হচ্ছে এটা আপনার খরচ, আর আপনি এটা বিক্রি করেন $35। তো $12 তৈরি করে $35 বিক্রি করলে 1 লাখ টাকায় 3 লাখ টাকা কামাই আছে। একটা ব্র্যান্ডের জন্য এটা যথেষ্ট। এবং এই ব্যবসাগুলোই যারা করে তারাই কিন্তু ব্র্যান্ডের মালিক, তাদের গায়ের ঘ্রাণ অন্যরকম, তাদের হিসাবই অন্যরকম, তাদের চালচলন, বিমানে ঘোরা, 5 স্টারে খাওয়া দাওয়া, পার্টি করা, বাচ্চা ফ্যামিলিকে সময় দেওয়া, কারণ তার তো টাকা আছে। আর আপনারা যারা এইসব এই যে 200 টাকার মধ্যে মাল একদম মালয়েশিয়া পর্যন্ত নিয়ে চলে গেছেন, বাস্তবে তাকায় দেখেন, আপনার গাত পা জুতার দিকে তাকায় দেখেন, আপনি কন্টেনারকে কন্টেনার মাল নিছেন, কিন্তু বাস্তবে আপনি বঙ্গবাজারের ব্যবসায়ীরা যেমন ফকিরনি, আপনি এরকম ফকিরনি। আপনি 20 বছর ধরে কন্টেনারকে কন্টেনার পারলে জাহাজ ভরে মাল নিয়ে গেছেন, বেচছেন, কত অভিজ্ঞতা, কিন্তু আপনার অবস্থা ফকিরনি। এবং এই 20 বছরের আয় ব্যয় এবং শ্রমের হিসাব যদি কাউন্ট করেন, তাহলে আপনার কোনো ব্র্যান্ড যেমন দাঁড় হয় নাই, তেমন আপনি এখন এই 12 বাজালি ফকিরনি মাল বিক্রি করেন, পারলে মালয়েশিয়া 5 আদনা মাল বিক্রি করেন। 5 আদনা বোঝেন তো, হাট। আরে পাঁচা কেন রাখছে নাম? মালয়েশিয়াতে পাঁচা নাম রাখছে কেন? কারণ বাংলাদেশের থেকে কমের মধ্যে মাল এনে যদি বিক্রি করেন মেলা লাভ হবে। ওই কমের মাল নিয়ে যে লাস্টে শোরুম টোরুম সব বন্ধ করে দিয়ে 5 আদনায় বিক্রি করেন, এর অর্থ আপনারে পাঁচা মারা হয়েছে, নিজের বুদ্ধিতে নিজে পাঁচা মারা খাইছেন। এই জন্য আমার মনে হয় যে মালয়েশিয়ায় আটের নাম হয়েছে 5 আদনা, যে বাঙালি যত বেশি বাল পাকনা বুদ্ধিমান আছে, ব্যবসায়ী স্টক লট, এগো আইনে 5 আদনা বসা বসা পাঁচা মারো, কারণ এর তো লাইফে কিছু এটা দিয়ে হবে না। কারণ এর ব্রেনটা, এর চোখ, এর মন, এই সব কিছু নিচের দিকে, এ বড় হবে কেমনে? এ তো বড় হওয়ার কোনো সুযোগ নাই। আপনার চোখই যদি নিচের দিকে, আপনার রুচি যদি নিচের দিকে হয়, বস্তির মতো হয়, তা আপনারা কোনোদিন কোটিপতি বানানো যাবে? আপনার কোনোদিন এরকম লাক্সারি বানানো যাবে? যাবে না তো। এই জন্য মালয়েশিয়ার আটের নাম রেখে দিচ্ছে 5 আদনা। ক্লিয়ার? খুব কাট ক্লিয়ার কথা বলছি। আপনার জীবনে 30 বছরে যত ব্রেন খাটাইছেন, ওই ব্রেন ট্রেন একদম মনে করেন যে ধুয়ে টুয়ে একদম ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ওয়াশ করে দিচ্ছি, যে জীবনে করলেনটা কি। এত বুঝে, এত মালামালটাই নিয়ে, এত ট্যাক্স ফাঁকি দিয়ে, এত লজিস্টিক্স করে, কত কিছু করে মালয়েশিয়া 5 আদনায় বসে পাঁচা মারা খাচ্ছেন।
তো এখন কথা হলো যে হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে কি করতে হবে। সবার আগে নিজের মার দিকে তাকাবেন, মারে জিজ্ঞাসা করবেন, একটা খারাপ কথা বলবেন। মারে বলছিলেন যে মা ওই কমের মধ্যে একটা শাড়ি দিলে কি তুমি সন্তুষ্ট? আমার কাছে তো টাকা নেই। মা যদি বলে সন্তুষ্ট, তাহলে বুঝবেন আপনার জন্মদাতা মায়ের প্রবলেম আছে, তার চোখ নিচের দিকে। তো ওই পেটেতে জন্ম নিছেন, আপনারও তো চোখ থাকবে নিচের দিকে। তাহলে প্রবলেম হচ্ছে আপনার জন্ম। যে বলে না যে তোমার দাদা তোমার নাম রেখে গেছে দুখু মিয়া, তা তোমার জীবনে সুখ আসবে কেমনে? তা আপনার প্রবলেম আপনার জন্মদাতা মায়ের থেকেই, যার কারণে আপনার চোখ নিচে। সবার আগে যেটা করবেন, চোখ উপরের দিকে উঠাবেন। উঠতে যেয়ে যদি হুচট খেয়ে পড়ে যান কোনো সমস্যা নাই, আমার নামে দুটো গালাগাল দিবেন যে হারামজাদা তোর কথা শুনে চোখ উপরে দিয়ে আটতেছিলাম, হুচট খেয়ে পড়ে গেছি, কোনো সমস্যা নেই। কিন্তু আগে চোখ উপরের দিকে উঠান, অর্থাৎ মনটাকে বড় করেন। আপনার ওই চোখ উপরের দিকে উঠে হাঁটতে যে পড়ে যে আমারে গালাগাল দিবেন যে জোবাদ ভাই আপনার কথা শুনে হাঁটতে যে পড়ে গেছি, কিন্তু কি বুঝাচ্ছি সেটাই বুঝেন না। এটাই হচ্ছে আফসোস, যে সবার আগে মন আর কলিজা বড় করেন, চিন্তা শক্তি রয়্যাল করেন, লাক্সারি করেন, যে আমি লাক্সারি হিসাবে থাকবো, পৃথিবীতে যতদিন বাঁচবো রয়্যাল এবং লাক্সারি হয়ে বাঁচবো। ওই ফকিন্নির মতো বাঁচবো না, বরঞ্চ সুইসাইড করে মরে যাব। যদি সাকসেস হতে না পারি মরে যাবো দরকার হয়, কিন্তু ফকিন্নির মতো বাঁচতাম না। এই যে লেখাপড়া জানে না, একদম বাংলাদেশের চরের পাশে, যাদের প্রতিদিন ঘর ভাঙ্গে বন্যায়, আবার ঘর তৈরি হয়। সারা বাংলাদেশে বন্যা না হলে নদীর ঢেউয়ে ঘর ভাঙে। কোন এলাকার মানুষ কইতে পারেন? গোলা, বরিশাল, পটুয়াখালী। সে বরিশালে বাপ মা নাই, ছোটবেলায় এতিম, লাঠিচড় খেয়ে মানুষ হয়েছে। সেই মেয়ে লাঠিচড় খাইতে খাইতে তার মনে হয়েছে যে না, লাঠিচড়ই যদি খাইতে হয় তাহলে একদম কোটিপতির মতো খাবো। খেয়ে ঢাকা শহরে এসে অমুক মনি হয়ে গেছে, পরিমণি হয়ে গেছে। এখন বাংলাদেশের মন্ত্রীরা, একটা দেশের মন্ত্রী মানে তো বুঝেন, একটা রাষ্ট্রের ব্র্যান্ড, সে মন্ত্রীরা পর্যন্ত পরিমণিরে 2 কোটি 5 কোটি টাকা দামের ব্র্যান্ডের গাড়ি গিফট করে। আর যখন শারীরিকভাবে মিলিত হয় তখন কত কিছু চাইতে দেয় সেটা বুঝে নেন। তাহলে গ্রামের একটা ইয়েতিম অশিক্ষিত একটা মেয়ে একটা রাষ্ট্রের মন্ত্রীরা দিয়ে পা পর্যন্ত চাটায় ছেড়ে দেয়, ওরাল সেক্স। তাহলে ওই মেয়ে অ্যাকচুয়ালি কোন লেভেলের ট্যালেন্ট এটা বুঝেন। আমার সামনে পরিমণি আসলে তো ওরা 10 বার আমি সালাম দিব, যে সেলস অ্যান্ড মার্কেটিং এর কোন লেভেলের একটা মাস্টার পিস সে, আমি তারা স্যালুট দিব। তাতে আমার বউ যদি আমার গালাগালি দিয়ে চলে যাক, কারণ ওর পায়ের যোগ্যতাও তো কি আমার বউয়ের নাই। কারণ সে সাকসেসফুল ফর বিজনেস অফ লাইফ, বিজনেস অফ নট প্রোডাক্ট। এই প্রোডাক্টের বিজনেস নিয়ে সে সাকসেসফুল না, সে সাকসেসফুল তার লাইফ নিয়ে। আর আমরা তো লাইফেই সাকসেসফুল হতে চাই, রাইট? আমরা তো লাইফে সাকসেসফুল হতে চাই, জীবনে সাকসেসফুল হতে চাই। এই প্রোডাক্ট একটা মাধ্যম মাত্র। তাহলে এই যে একটা হাই অ্যাম্বিশন, টার্গেট এবং সেই অনুযায়ী চেষ্টা, হয়তো বা সে খারাপ রাস্তায় করছে, আপনি ভালো রাস্তায় করেন। $6 মালটা আপনার ঘর পর্যন্ত নিয়ে $30 বিক্রি করে যদি কলিজা যদি না ভরে, তা আপনার জন্য ব্যবসা না। আপনার নামই হচ্ছে বাংলা জাউরা অথবা মাদারচোদ। ব্যবসা আপনার জন্য না, ব্র্যান্ড আপনার জন্য না। ডাইরেক্ট বাংলা দিয়ে বলে দিলাম আপনাকে। যদি বিবেক থাকে, লজ্জাবোধ থাকে, শিখে নেবেন। জোবায়েদ ভাইয়ের ভিডিও সবসময় র ভিডিও, এখানে ভদ্রতার দাঁত দ্বারা হয় না, এখানে ভদ্রতার দাঁত দ্বারা হয় না। তাহলে কথাগুলো ক্লিয়ার। এবার তাহলে আপনারা যারা এই মালটা 220 টাকায় মালয়েশিয়া নিয়ে যান, কিভাবে নিয়ে যান? এই মালটা যখন নিয়ে যান, বাংলাদেশে বড় ফ্যাক্টরিতে রিজেক্ট হয়েছে, স্টক লট হয়েছে, 6 মাস পড়ে আছে, গন্ধ। এই যে এখন যদি আপনাদের যদি গন্ধ শুকাইতে পারতাম তা আত্মহত্যা করতেন যে এর মধ্যে কি গন্ধটা আছে। এরপর এটাকে ওই স্টক লটে 100 টাকা অথবা 80 টাকা করে কেনা হয়েছে 5000 পিস। কিনে কোনটার মধ্যে কি সমস্যা আছে, মনে করেন যে এই প্যান্টটাই, এই প্যান্টটা আপনারা 280 টাকায় দুবাইতে 10,000 পিস হোলসেল দেওয়া আছে। কেমনে? এই যে বাটন টাটন সব তো দেখাইলাম, এগুলো আবার খুলে রিপেয়ার করা হয়। টোটাল 25 টাকা দিলে রিপেয়ার করে, রং করে, চাকচিক্য করে, সুন্দর করে প্যাকেট করে দিয়ে দেয়। স্টক লটে নামানো হলো কত টাকায়? 220 টাকায় 10,000 পিস, বিগ রেড। মানে এগুলো কোনো টেম্পার কিচ্ছু নাই। এরপরে এগুলো সব কিছু খুলে টুলে রিপেয়ার করে, প্রয়োজনে এরকম আবার ওই ইউএস পোলের একটু লগো মগো কোথাও লাগাই দিয়ে, কারণ এইসব অ্যাক্সেসরিজ রাস্তাঘাটে বস্তিতে পাওয়া যায়।
মিরপুর ঢাল মানে তো বস্তি, তাই না? ওখানে তো সব বস্তি, বিহারি বস্তি, কত বস্তি, আর ওখানে এগুলো সব অ্যাভেলেবেল। তাহলে বলা যায় বাংলাদেশের বস্তিতেই এরকম ইউএস পোলো বলেন আর গুচি বলেন, সব কিছু বস্তিতেই পাওয়া যায়, মার্কেটেও যাওয়া লাগে না। তো বস্তির থেকে এসব কিনে এনে এরকম ধরায় দেওয়ার পরে তারপরে কেসে আপনাদের বিদেশে পাঠানো, আর আপনারা এটা 1600, 2000, 3000 টাকা আপনারা এগুলো বিদেশে বিক্রি করেন। তাহলে বাংলাদেশের স্টক লটের মাল, বি গ্রেডের মাল, সি গ্রেডের মাল রিপেয়ার করে বিদেশে নিয়ে যান, কথার কথা কেনা দাম খরচ সহ পড়ে আপনার 400 টাকা, আর বিক্রি করেন আবার কি হয়েছে 2000 টাকা। তাহলে 400 টাকায় বি গ্রেডের মাল, সি গ্রেডের মাল রিপেয়ার করে ওই দেশে নিয়ে কাস্টমারে এ গ্রেড বলে বিক্রি করেন, ব্র্যান্ডের শোরুম আকারে বিক্রি করেন। তাহলে এই লেভেলে সিটারি করে আপনি জানেন যে মালটা বি গ্রেডের, যেহেতু দাম কম, এটা তো এত কমের মধ্যে বানানো যায় না। স্টকলটে বি গ্রেডের মাল শোরুমে উঠায় বিক্রি করছেন এ গ্রেড, ইনটেক, সুপার ইনটেক, হ্যান্ডটেক, কত কিছু করে। তাহলে আপনার মতো সিটার প্রবাসে আর তো কম থাকার কথা না। এখন আপনার মতো সিটারের সাথে বাংলাদেশের কোনো সাপ্লায়ার যদি সিটারি করে, আপনারা আবার এই জোবায়েদ ভাইরে ফোন করে বলেন, ভাইয়া বাংলাদেশের সাপ্লায়ার সব চিটার, অমুক তমুক, ভাইয়া মাল এ গ্রেড বলে বি গ্রেড ধরিয়ে দিয়েছে। তা মাল কত টাকায় কিনতে চাইছিলেন? ভাইয়া ওই ব্যানানা রিপাবলিক প্যান্ট না 280 টাকা করে 10,000 পিস দেওয়ার কথা বলছিল, ভাইয়া মালটা না ভালো পড়ে নাই। আমি আর একটা ব্যানানা রিপাবলিক বানাইতে খরচ পড়ে $14, তাও কোয়ালিটি আনার যায় না। হামিম গ্রুপে যে দেখেন বাংলাদেশের ওই টপ লেভেলের কোম্পানি, আপনি প্যাসিফিক জিন্সের চট্টগ্রামে যে দেখেন, ওই প্যাসিফিকের মালিক হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওর অ্যাডমিন শুদ্ধ সব আমার 4-5টা ফ্রেন্ড, SSC 99 ব্যাজের। যান যে দেখেন একটা প্যান্ট বানায়, কত প্যান্ট, তারপরেও এরকম $14 করে মাল বানায়, এরপরেও কত লক্ষ লক্ষ অথবা কত কোটি টাকার মাল স্টক লট হয়ে আছে। তার তো মেশিনের অভাব নাই, দক্ষ এক্সপার্টের অভাব নেই, তারপরে মালটা কোয়ালিটি আসতেছে না বলে স্টক লট। আর আপনি এটার মধ্যে কোয়ালিটি খুঁজতেছেন, সেই মাল আবার কিনবেন 200 টাকায়, 250 টাকায়। থাপড়ায় তো আপনার কান সব কটা গরম করে দেওয়া উচিত। 200 টাকায় মাল কিনবেন, বস্তির মাল কিনবেন, বাংলা কথা, এত মিষ্টি মারার কি আছে? আরে বাংলাদেশে স্টক লটের ব্যবসা প্রথম দিকে যারা করতো, তারা তো আপনার কি করতো, গার্মেন্টস তখন বাংলাদেশে 20 বছর 25 বছর আগে ফুল সুইংয়ে, মানে পুরা দমে চলতেছে। যার যা ওয়াস্টেজ হচ্ছে খালি বেঁচে দিয়ে জায়গা পরিষ্কার করছে, কারণ জায়গা শর্ট। কারণ প্রথম দিকে গার্মেন্টসগুলো এত জায়গা নিয়ে শুরু হয় নাই। এখন যেমন গার্মেন্টসগুলো রিসর্টও বানাইছে বাইরে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, আর তখন গার্মেন্টসগুলো একটা বিল্ডিং ভাড়া করে হইতো, তবে একটা শেড ভাড়া করে। তো ওই যত ওয়াস্টেজ থাকতো, স্টক লট থাকতো, কমের মধ্যে ফেলা দিয়ে জায়গা পরিষ্কার করতো, আর সামান্য কিছু ওয়ার্কারের বিল উঠাইতো, যার কারণে স্টক লট তখন এইটা মনে করেন 180 টাকা পাওয়া যেত, 150 টাকা পাওয়া যেত। আর এখন হচ্ছে ফ্যাক্টরি চলে না, ফ্যাক্টরি এই মালগুলো কপি বানায় লোকাল মার্কেটে ছাড়ছে, যার কারণে এখন এই স্টক লট সাথে আছে মুস্তান, সাথে আছে পুলিশ। একটা ডিআইজি আপনার যদি ওই গাজীপুর অঞ্চলে যায়, তো ওই ডিআইজি ওই মুস্তান ভাড়া করে কয় যে আমার পুলিশ বাহিনী তোমার ওই ফ্যাক্টরির চারপাশে 10টা ফ্যাক্টরির নাম কও, এই 10টা ফ্যাক্টরি যাদের প্রচুর পরিমাণ ভালো স্টক লট হয় দামি কাপড়ের, ওই 10টা ফ্যাক্টরি আমার থানার লোকজন যে চারপাশে ঘেরাও দিয়ে থাকবে, তুমি লাট সাহেবের মতো যাবা, জুট সব নামায় নিয়ে চলে আসবা, বেচে 60% আমারে দিবা, 40% তুমি খাবা, টাকা পয়সা কোনো কিছুর কোনো অভাব নাই। আর ওই গার্মেন্টস মালিকরা কেমনে ফোন দিয়ে কি বলতে হয় আমি বলে দিব। এখন স্টক লটে ব্যবসা করে ডিআইজিরা, আইজিরা, এরা ব্যবসা করে, তো তাদের বাগা খাইতে হবে, এরপরে মুস্তানের বাগা, তারপরে এবার গার্মেন্টস মালিকের স্টক লটের মাল। তো ওই 200 টাকার মাল এখন হয়ে গেছে 600 টাকা। তো 600 টাকার সাথে 100 টাকা 200 টাকা বাড়ালে তো এটা কোয়ালিটি হিসেবে তৈরি করে নেওয়া যায়। তো স্টক লটের ব্যবসা মানুষ করবে কেন বলেন? তাহলে এই যে কত রকমের উদাহরণ দিলাম, এই যে আসেন আরেকটু কাছে আসেন, রুকিজের কাজ কারা করতেছে? তাদের কাজের মান তো খারাপ হওয়ার কথা না, এরপরে এই রুকিজের মাল স্টক লট হয়, এত কোয়ালিটি, এত ফেব্রিক্স, এত কিছু দেওয়ার পরেও স্টক লট হয়ে যায়। কারণ অ্যাক্সেসরিজের এই যে সাপ্লায়ার এই যে জিপারটা দিছিল, জিপারটা ওই গার্মেন্টস অথবা বাইং হাউসের যে আপনার যে পারচেস প্রকিউরমেন্ট অফিসার, সে কয়টা টাকা ঘুষ খেয়ে এই খারাপ জিপার এর মধ্যে বড়াই দিছে সাপ্লায়ার দিয়ে। আর এই কোম্পানির মালিক এত কষ্ট করছে, এত খরচ করছে, কিন্তু ওই
পারচেস প্রকিউরমেন্ট অফিসারের ঘুষের কারণে, চুরির কারণে মালটা স্টক লট হয়ে গেছে। মানে এক হারামজাদাই মনে করেন চুরি করে গার্মেন্টসে বাসায় দিচ্ছে। গার্মেন্টসে বর্তমানে মার্চেন্ডাইজাররা বাসায় দেয়। ওই স্টক লটের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা থাকে যে ভাই এই মালটা তৈরি আছে, এটা যদি স্টক লট বানায় দিতে পারো তাহলে তোমার জন্য পার বডিতে 20 টাকা করে রাখবানি। অর্ডার করে তো মার্চেন্ডাইজার কি অফিসের ডিউটি পালন করছে, উল্টে 2 বছর পরেও স্যালারি আপডেট হচ্ছে না। তখন করে কি, তখন এই স্টক লটের মাল যারা কিনে তাদের সাথে সম্পর্ক থাকে, বা এই মাল তোমার নামায় দিব, এই মাল স্টক লট করে দিব, কেমনে কী হবে সব আমি করব, তুমি পার বডিতে আমার 30 টাকা অথবা 50 টাকা করে দিবা। ওই সদরঘাটের ব্যবসায়ীরা 50 টাকা করে অ্যাডভান্স দিয়ে দেয় যে না ওই অ্যাডভান্স 20 লাখ নাও, এই 10,000 মাল নামায় দাও। ওই মালটা স্টক লট করায় দিয়ে এরপর মালিককে কয় স্যার টেনশন করেন না, অন্তত ওয়ার্কারের বিল আমি উঠাই দিচ্ছি বলে ওই আপনার সদরঘাটের ব্যবসায়ীদের ডাক দিয়ে কয় যে ভাই মাল নিয়ে যাও ক্যাশ টাকায়। এবার ওই ক্যাশ টাকায় নিয়ে যায় মালিককে ধরা দিয়ে কয় স্যার ওই লাভ তো হইলো না, অন্তত লস হয় নাই, চাই ওয়ার্কারের বিল টিল সব উঠে গেছে। আর মালিক চিন্তা করে যাক বড় একটা ধরা খাইছিলাম, তা অন্তত বাঁচায় দিছে, তাহলে আমার এই মার্চেন্ডাইজারটা আসলে খুব কাজের, অথবা আমারে খুব ভালোবাসে অথবা কোম্পানির খুব ভালোবাসে। বেসিক্যালি ওই মার্চেন্ডাইজারের যে ওই মালিকরা একদম গোড়া মেরে লাল করে দিছে এটা বুঝবে না। আর যারা গার্মেন্টস সেক্টরের জিরো থেকে ওঠে নাই তারা এইসব শিয়ানাগিরি বুঝবে না। ওই টাকা পয়সা নিয়ে গার্মেন্টস ব্যবসা করতে নামছে, এইসব শয়তানি বদমাইশি তারা বুঝবে না। আপনাদের শেখাই দিচ্ছি। আর এরপরে একটা কোয়ালিটি মাল যদি তৈরি করতে হয়, মালের মধ্যে ভিতরের সৌন্দর্য দেখতে হয়, এবং এটা রং করে এই কাপড় যখন গস কাপড় স্টক লটে কেনা হয় তখন এই কাপড়ের মধ্যে শেড থাকে, বিভিন্ন রকম ফল্ট থাকে। তো যারা কমের মধ্যে মাল বানায় তারা এই মালটা বানায় একদম ডাইরেক্ট রং মেরে দেয়। যখন রং মেরে দেয় জিপার থেকে শুরু করে ফেব্রিক্স বলেন, পকেটিং বলেন, সব এরকম এক রঙের হয়ে যায়। আর এক রঙের হয়ে গেলে তখন সবচেয়ে থার্ড ক্লাস ফেব্রিক্সটাও মালটা যখন সুন্দর করে বানায় আয়রন করে এভাবে রাখে প্যাকিং করে দেওয়া হয়, তখন ওই মালটা দেখতে নতুনের মতো এবং হাই কোয়ালিটি ব্র্যান্ডের মতো দেখা যায়। বেসিক্যালি ওইটা হচ্ছে সব থেকে থার্ড ক্লাস ফেব্রিক্স স্টক লটে কিনে কোনো মতে বডি দাঁড় করায় সাপ্লাই দেওয়া হয়। তখন আর ওই প্যান্টের কোয়ালিটি, এরকম ইনটেক ফেব্রিক্সের যে কোয়ালিটি, সেলাইয়ের যে মান, যে সৌন্দর্য, এরকম সৌন্দর্য, পবিত্রতা, এরকম ভালো লাগা এগুলো থাকে না। তখন ওইটা হচ্ছে আপনার বাংলা হয়ে যায়, বাংলা যেমন। আর লোকাল পলিস্টার দিয়ে যখন কোনো মতে বডি দাঁড় করে ছাড়া হয়, মনে করেন একটা কেমো প্যান্ট এসে পলিস্টার ফেব্রিক্স কোনো মতে মশারি টশারি যে বাঁধে না যে দড়ি, সেই ডকার্স মানে সেই কোয়ালিটির ড্রকার্স, এই যে দেখেন এই যে স্টকলাটে কেনা টান দিলে যে কত ক্যাচাল ম্যাচাল বের হচ্ছে, মানে রিজেক্টের কোনো অভাব নাই। সেলাইয়ের মান থেকে শুরু করে পকেটিংয়ের কাপড়, এই লুঙ্গির কাপড় পারলে বসছে এর মধ্যে দিয়ে টিয়ে বডি দাঁড় করাইছে। কি এসে দাদাবাবু 280 টাকা করে 6 পকেট কেমো জগার্স। এখন এই 6 পকেট কেমো জগার্স এটারও বাস করে ছবি তুললে যেমন দেখা যাচ্ছে, এইটারও বাস করে ছবি তুললে তেমনই দেখা যাচ্ছে, কাছাকাছি দেখা যাচ্ছে, বরঞ্চ ওইটারও চকচক ঝকঝক বেশি করতেছে। ওই যদি ভিডিও করে লাইভ করে ওইটাতে বেশি সুন্দর দেখা যাচ্ছে, আর এটাকে মরা দেখা যাচ্ছে। বেসিক্যালি এই মালটা $8 নিচে বানানো যাচ্ছে না, আর এই মালটা $3 বানানো শেষ, উল্টে আরও 20 টাকা লাভ আছে। তাহলে কথা হলো যে এই যে পার্থক্যগুলো দেখলেন, বুঝলেন, জানলেন, আর এগুলো ওভেন জাতীয় ফেব্রিক্স দিয়ে আপনার করা। যেমন এই প্যান্টটা যদি আপনারা দেখেন, এই প্যান্টটা যে ধরবেন সে পাগল হয়ে যাবেন, ফিদা হয়ে যাবেন, ওয়াও এটা কি সফট, কি কোয়ালিটি। তারপরে আবার ব্যানানা রিপাবলিক, এই প্যান্টটাই যদি মাত্র 2 বার ধোয়া দেন, এই প্যান্টটা এতখানি ছেড়ে দিবে টেম্পার, এরপর রং তো এখনই অলরেডি ছাড়া আছে, আর এটাতে যে পরিমাণ ববলিন আসবে 2 দিনে, মানে সর্বোচ্চ এই প্যান্টটা 2 বার ধুয়ে পরতে পারবেন। তারপরে আপনার যদি রুচি অথবা বিবেক কিছু থাকে, এই প্যান্টটা ধরে জাস্ট ডাস্টবিনে 2টা গালাগাল দিয়ে ফেলে দিবেন। কিন্তু এটা কিন্তু ব্যানানা রিপাবলিক হামিম গ্রুপে তৈরি করা মাল, ওখান থেকে স্যাম্পলটা আসছে। অর্থাৎ এই ফেব্রিক্সটা ডাইংয়ে অথবা কনস্ট্রাকশনে এখানে চুরি আছে এবং ফল্ট আছে। মালিক জানতো না, মার্চেন্ডাইজার সবাই সুতো থেকে শুরু করে সব জায়গায় খাইতে লাস্টে এটা দেখতে সুন্দর হয়েছে, কিন্তু বাইরের কাছে টেস্টে এটা ধরা পড়ছে। যখন ধরা পড়ছে বাইরের কাছে, মালিকের কাছে ধরা পড়ে নাই, কারণ মালিক তো ব্যবসায়ী, মালিক তো পারলে প্রধানমন্ত্রীর সচিব, সে ওই জায়গায় দৌড়ায় বেড়াচ্ছে। আর সব কিছু লেটেস্ট মেশিন, এটা ছাড়া হবে না, এসি ছাড়া
চলবে না, ফ্যাক্টরিতে ডাইনিং চেয়ার টেবিলে এই মানের খাবার দিতে হবে, কত কাহিনী মাহিনী আছে, কিন্তু মালিকরা বসায় দিছে। আর গার্মেন্টসের মার্চেন্ডাইজাররা, জিএমরা, ম্যানেজাররা বসায় দিছে, কারণ সব জায়গায় চুরি করছে। এই জায়গায় টাকা খাইছে, এই জায়গায় কমিশন খাইছে, এই জায়গায় কমিশন খাইছে, এই জায়গায় খাইছে, এই বাটনের মধ্যে খাইছে, জিপারে খাইছে, ওয়াশে খাইছে, ডাইংয়ে খাইছে। মানে উনার ফ্যাক্টরির প্রতিটা জায়গায় চোরে ভরা, 100% চোরে ভরা। যার কারণে উনার কোম্পানিতে যে পরিমাণ মাল স্টক লট হয়, কোটি কোটি টাকার মাল স্টক লট হয় প্রতি মাসে। তাহলে এই হচ্ছে আপনাদের সব কিছু বলে দিলাম। আর এই যে শেড জিনিসটা কি বোধহয় ভিডিওতে বোধহয় আপনাদের দেখাইতে পারি নাই, এই যে এখানে বোধহয় শেড দেখাইতে পারবো আপনাদের। এই যে আপনার শেড, এখানে দেখেন একটা সাদা সাদা রেশ আছে, এই যে সাদা সাদা দাগ, কষি কষি দাগ পড়তেছে। এটা যখন স্টক লটে ফেব্রিক্স কেনা হয়, ওই যে দেখেন না, যে বিক্রমপুর, গার্ডেন সিটি, অমুক তমুক সদরঘাটে ফেব্রিক্স কেনে, কেরানীগঞ্জে, এখানে দেখেন সাদা, এখানে যোগ যোগ। তাহলে কম দামের এই ফেব্রিক্স কিনে এটারে যদি টোটাল যদি রং করে দেওয়া হয়, যে এরকম একটা ডিপ রঙে, তখন আপনারা ওইটা মালয়েশিয়ায় বসে বলেন যে ভাই একদম ইনটেক ফেব্রিক্স দিয়ে মাল নিয়ে এসেছি বাংলাদেশের থেকে। বেসিক্যালি ওটার ভিতরটা হচ্ছে একদম থার্ড ক্লাস ভিতর। আর এই ফেব্রিক্সের টাকা কমে কেমনে, সেখানে আরও একটা জিনিস আপনাদের দেখায় দিই যে টাকা বাঁচে কেমনে। যখন আমরা এরকম গজ কাপড় টেক্সটাইল থেকে বানাই কোয়ালিটি এক্সপোর্ট অনুযায়ী, তখন 10,000 গজে একটা কালার দিতে পারি। এই ফেব্রিক্সটার খরচ পড়ে 250 টাকা। আর স্টক লটে ওই যে বিভিন্ন মার্কেটে দেখছেন না, এরকম গোল গোল রোল করে করে, আমার পিছন সাইডে চলে আসেন দরকারে, বিভিন্ন ওই বিক্রমপুর, গার্ডেন সিটি, তারপরে আরও জাহানারা সিটি, আরও কী কী সিটি আছে না, গুলশানারা সিটি, এইসব সিটিতে যে বিভিন্ন দোকানে দেখেন এরকম রোল করা করা ফেব্রিক্স, হয় ওরা টেক্সটাইল থেকে বানায় নিয়ে আসে, নয় আপনার এই স্টকলেটের ফেব্রিক্সগুলো ওই কয়টা টাকা দিলে, 20 টাকা দিলে, 30 টাকা দিলে এরকম রোলে প্যাঁচায় দেয়। তখন ওইটা রোলে প্যাঁচায় দিলে এটা শোরুম একটা ভাব আসে, ইনটেক একটা ভাব আসে। মানে এই যে টেক্সটাইল থেকে মাল বানালে যে একটা নতুনের ভাব, সেই ভাবটা এটার মধ্যে চলে আসে। বেসিক্যালি এই ফেব্রিক্সগুলো সর্বোচ্চ লম্বা হয় 25 থেকে 50 গজ টুকরা। এটাকে বলা হয় ইনটেক, INTECK, TEC, ইনটেক, বাংলায় লিখে দিই ইনটেক। আর এরপরে যখন কোনো ফেব্রিক্স 5 হাতের থেকে 20 হাত পর্যন্ত অথবা 15 হাত পর্যন্ত লম্বা হয়, এটাকে বলা হচ্ছে হাফ ইনটেক। এই হাফ ইনটেকের দাম এটা থেকে কম হয়। মনে করেন এইটা একদম জেনুইন যেটা, সেটা বানাতে খরচ 250 টাকা, এইটার খরচ পড়বে কথার কথা 190 টাকা, আর এই হাফ ইনটেকের খরচ পড়বে 130 টাকা। আর এর থেকে 2 হাতের থেকে 5 হাত লম্বা সমান যদি কাপড় হয়, তাহলে সেটা হচ্ছে গজ অথবা মন হিসাবে বিক্রি হয়, গজি মনি বলে, সেটার দাম হবে কথার কথা 90 টাকা। এখন এই যারা এই মাল বানায় তারা এই গজি মনিটাই ব্যবহার করে সব থেকে। এই 2 হাত বাই 5 হাত দিয়ে মনে করেন যে এরকম 2000 মাল বানাইছে, বানায় টোটাল বাংলা ওয়াশের মধ্যে ঢুকাই দিছে, যে কালো, তারপরে হচ্ছে নেভি, মানে গাঢ় গাঢ় কালার, এইসব গাঢ় গাঢ় কালার। এই গজিবনি ফেব্রিক্স কিনে মাল বানায় বাংলা, এখানে কোনো সাইজ নেই, কোনো প্যাটার্ন নাই। এই সামনে এক রকমের ফেব্রিক্স, পিছনে এক রকমের ফেব্রিক্স, কোথাও মোটা, কোথাও পাতলা, কোথাও স্প্যান্ডেক্স, কোথাও নন স্প্যান্ডেক্স। মানে সোজা কথা বডিটা দাঁড় করাইতে হবে। এই বডিটা দাঁড় করে বাংলা কালো রঙের মধ্যে সুবাই দিয়ে অ্যাসিড দিয়ে মেরে দিছে, যে অ্যাসিড মেরে দিছে এটা ফুলে ফুলে সফট হয়ে গেছে। ওরে বাবা, মালটা কত যেন সফট, আর মালটা ডিপ রং। আর একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যালটা বোধহয় আরও 4-5 টাকা বাড়াইলে ওই যে কালো রংটা মারবে, কাপড় ছিঁড়ে যাবে কিন্তু রং উঠবে না। তাহলে 20 টাকার ওয়াশ মারলে এই মালটা এই গজিমনি ফেব্রিক্স দিয়ে যদি বানায় 90 টাকা গজ, তাহলে আপনার ওই 200 টাকাও না, 180 টাকায় মাল বানায় মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া সম্ভব। কিন্তু প্রবলেমটা কি দেখেন, দুবাই, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে আপনারা যে বলেন যে ভাই এখানে ইন্ডিয়ারা কমের মধ্যে মাল দিচ্ছে, চায়না কমে মাল দিচ্ছে, বাংলাদেশের অনেক ব্যবসায়ী এখানে কমের মধ্যে মাল দিচ্ছে, একদম এ গ্রেডের এক্সপোর্ট। এখন আপনি যখন এক্সপোর্ট বলেন তখন তো আমরা এইটা বুঝি, তখন আর এইটা বুঝি না। কিন্তু আপনি ব্যবসা করছেন এইটা নিয়ে, আমাদের কাছে যখন কোয়েরি নিয়ে আসছেন তখন তা মুখ দিয়ে বলতেছেন এইটা, তা আমরা বুঝবোটা কি?
আবার যখন এইটা আমরা বুঝি, চিন্তা করি, আমরা তো সবসময় বিদেশ বলতে ভালোটা বুঝি, ভালোটা যখন প্রাইস দিই তখন স্টপ করে মরে যান। ভাই কোথায় 200 টাকার মাল আপনি 800 টাকা চাচ্ছেন, কি কারণে ভাই? আপনি তো চিটারি ব্যবসা করেন। তাহলে আর এইসব স্টকলট মেস্টকলট, তারপরে এইসব বাংলা মাল খালি একটু লেবেল লাগায় দিয়ে, এই যে দেখেন এই যে টমি হিলফিগ দেওয়া আছে, আটা না দিলে এই লেবেলটা পাওয়া যায় বস্তিতে, ওই যে মিরপুর ডালেই পাওয়া যায়। আটা না দিলে এটা লাগায় দিয়ে শোরুমে উঠায় দিয়ে 650 প্লাস ভ্যাট আর এক্সপোর্ট, এইভাবে বাংলাদেশে ব্র্যান্ডের শোরুম অথবা ফ্র্যাঞ্চাইজ শোরুমগুলো চলতেছে। তাহলে বাংলাদেশে মানুষ গার্মেন্টসে কতভাবে ঠকে, ব্র্যান্ডের ব্যবসার কাছে কতভাবে ঠকে, আর বিদেশে বসে কত রকমের কত ঝামেলা হয়, আর আপনাদের জানা বোঝা এবং ব্যবসার আইটেমে কত রকমের সমস্যা আছে সব শিখাই দিলাম। এবং এটা হচ্ছে আপনাদের গ্যাবার্ডিন দিয়ে শিখাই দিলাম। প্রতিটা কাপড়ের ক্ষেত্রে টি শার্টের থেকে শুরু করে আন্ডারওয়্যার থেকে শুরু করে একদম জ্যাকেট পর্যন্ত প্রতিটা জায়গায় সেম ঘটনাগুলোই ঘটতেছে। ঠিক আছে? তাহলে এগুলো যখন বুঝলেন, এখন আপনি ব্যবসায়ী হতে পারবেন। আর আমার বিশ্বাস যতগুলো কথা বললাম, একটাও গার্মেন্টস, টেক্সটাইল, মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন এর বইয়ে যে কঠিন কঠিন ভাষা, কত টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা, কোনো কথাই বললাম না। অর্থাৎ বাংলাদেশে কেউ যদি একজন কৃষক অথবা রিক্সা চালকও হন আর এই ভিডিওটা যদি দেখেন, আশা করি কাপড়ের ব্যবসায় যেমন নামতে পারবেন, তেমন কত জায়গায় আপনাকে ঠকানো হচ্ছে সেটা বুঝতে পারবেন। তাই এর চেয়ে সহজ করে আর কি ভিডিও আপনাদের বানায় দিব, আর ব্যবসা কীভাবে শিখাই দিব। আর কারো বাপের পক্ষে হচ্ছে সহজভাবে কোনো কিছু শেখানো সম্ভব না। আর এত চুরি, এত গোমর, এত কিছুর ফাঁস গত 50 বছরে বড় বড় শিক্ষিত ব্যক্তিরা, টেক্সটাইল, ফ্যাশন ডিজাইনার, জিএম, উমুক তমুক লেকচারার কোনো গোড়ার ডিমও বলে নাই, না বলে সে তার ফয়দা লুটছে। শুধুমাত্র জোবায়েদ ভাই আপনাদের শিখাই দিল, এবং গত 4 বছর ধরে 1200-র উপর ভিডিও করে শেখাই দিচ্ছে আপনাদের যে আগে চুরি থামান, আগে ব্যবসায়ী হন, চুরি থামায় ব্যবসায়ী হন, তারপরে লাইফ বদলাবে। চোরের জীবনে কোনোদিন লাইফ বদলায় না। চোর রাতারাতি কিছুদিন ভালো থাকে, চুরি চামারি ডাকাতি বদমাইশি ফাঁকি ঝুঁকি করে, কিন্তু দিন শেষে কিন্তু তার উপর দিয়ে পানিশমেন্ট হয়। এক রাজনীতিতেই চোরের ক্ষেত্রে দেখেন না, বিএনপি চোররা বিএনপি শেষে ধরা খায়, আওয়ামী লীগের চোররা আওয়ামী লীগ গেলে ধরা খায়। তো চোরের কিন্তু ভালো কিছু হয় না, শেষ পরিণতি কখনো ভালো হয় না। তো ব্যবসার ক্ষেত্রে যারা চোর, ওই শেষ বয়সে দেখবেন যে অবস্থা একদম খারাপ। এই জন্য ব্যবসায়ী যদি করতে চান, জেনে শুনে বুঝে সলিড ব্যবসা করেন, ইনশাল্লাহ বড় কিছু হয়ে যাবেন। ওই লেবেল কাটা ব্যবসা দিয়ে 2 দিন করে বাংলাদেশের ব্র্যান্ডের মালিক হবেন, 4 দিনের দিন পরে মানুষ ওটা পাড়াও দেখবেন আপনার ব্র্যান্ডের লেভেলে। আপনার ব্র্যান্ডের পরে থুতু মাত্র মনে করেন যে আপনার ঘৃণা করবে। এইসব ব্র্যান্ডের ফায়দা লুটেন না, 2 দিন ভালো থেকেন না। একটা ব্র্যান্ড মানুষ আমরা দাঁড় করাই অথবা দাঁড় করানোর উপদেশ দিই বংশ পরম্পরায় যেন এটা চলে। আর আপনারা ব্র্যান্ড বানান নিজের জীবনে একটু 2 টাকা কামাই করে ওই থাইল্যান্ডে যে কটা সেমডির সাথে শুয়ে থাকার জন্য। এই হচ্ছে আপনারা ব্র্যান্ডের মালিক হইতে চান। আপনাদের কর্ম এবং মানসিকতা এবং প্রোডাক্টের গেট আপ সেটাই প্রমাণ করে। এরকম ব্র্যান্ডের মালিক হবেন না। তো সবার জন্য শুভকামনা, জেনে শুনে বুঝে ব্যবসা করবেন, যে যে ধাঁচে ব্যবসা করবেন। আর সততার কথাই যদি বলেন, তাহলে সততার ব্যবসা ওরকমই করবেন যে বাংলাদেশের তো গজিমনি মাল দিয়ে 200 টাকা দিয়ে মাল বানায় এনে বিক্রি করছেন। আগে নিজে একটু সৎ হয়ে দেখেন, তারপরে জোবায়েদ ভাইয়ের একটা পায়ের পশম উঁচু করে দেখেন যে সততা শব্দটা অর্থটা কি। আর সৎ থাকলে কত অভাব আসে, কত কষ্ট হয়, আর চেহারা কেমনে এরকম দিনমজুরের মতো হয়, তারপরে যে উত্তরটা পাবেন। নিজেকে আগে জোবায়েদ ভাইয়ের লেভেলে নিয়ে আসেন, জোবায়েদ ভাইয়ের একটা হাতের পশমের লেভেলে নিয়ে আসেন, তারপরে পাবেন সততা শব্দের অর্থ কী। আর এত পরিশ্রম করে যখন আপনাদের ভালো কথা বলেও যখন সব শিখাই দিয়েও এরপরে আপনাদের মধ্যে চেঞ্জ পাই না, তখন তো আপনাদের 2-4 বাংলা টাংলা দিয়া একদম হালাল হয়ে যায়। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।